আমাদের আজকের এপিসোডে আমাদের গেস্টের নাম বলার আগে আমি দুইজনের নাম বলবো, সেটা হচ্ছে গিয়ে সাগর রুনি। আমি শিওর বাংলাদেশের সবাই নাম দুইটা খুব ভালো মতন জানে আর খুবই ইমোশনালি কানেক্টেড ফিল করে। 2012-এ যখন এই মার্ডার কেসটা হয় তখন আমার মনে হয় পুরো নেশন খুবই শকড অবস্থায় টিভির সামনে বসেছিল। এখন এটার হত্যার বিচার নিয়ে কবে বিচার হবে এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, বাট সেদিন অ্যাপার্ট ফ্রম দ্যাট মার্ডার, অ্যাপার্ট ফ্রম কবে এদের বিচার হবে, অ্যাপার্ট ফ্রম কে সেদিন ওদের বাসায় ঢুকলো, একটা মেইন ক্যারেক্টার ছিল যার বয়স ছিল 5.5 বছর। সাগর রুনির ছোট ছেলে মেঘ। ছোট ছেলে বলতে ওদের একটাই ছেলে, তাদের একমাত্র ছেলে মেঘ। খুবই ব্রুটালি সেদিন রাত্রে মেঘ বাসায় ছিল এবং যা হয়েছে খুব সম্ভবত ওর সামনে হয়েছে এবং ও সারা রাত সব কিছু দেখার পর ভোরবেলা ওর নানিকে ফোন করে বলে যে ওর মা বাবার সাথে কি হয়েছিল। আমার মনে হয় লাস্ট 12 বছর কেন, পুরো 50 বছরে যদি আমরা হিস্ট্রি দেখি এরকম কোনো ঘটনা কখনো আমরা দেখিনি। বিচার নিয়ে সবাই সবসময় চিন্তা করতো, কিন্তু আমি শিওর আমার মতো এরকম অনেকেই প্রায় সময় ইউটিউবে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করে খবর নেওয়ার চেষ্টা করতাম যে এই 12 বছরে মেঘ কেমন আছে, মেঘের স্কুল লাইফ কেমন গেল, মেঘকে কে দেখে রাখলো, মেঘ কি ওর মা বাবাকে মিস করে কিনা, মেঘ ভালো আছে কিনা। আমি কিন্তু কখনো জানতামও না যে মেঘকে আমি কখন আমার সামনে পাবো, বা তারপরেও কিন্তু আমি কোনো না কোনোভাবে ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে মেঘের খবর নেওয়ার চেষ্টা করতাম। আজকের আমাদের এপিসোডে মেঘ এবং ওর মামা যে ওর লিগাল গার্জিয়ান এসে ওদের এন্টায়ার লাইফ জার্নি আর মেঘ কীভাবে কাটিয়ে উঠলো ওর মা বাবাকে হারানোর দুঃখটা, এটা নিয়ে আমাদের সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো মেঘ। হ্যালো। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি অনেক কষ্ট করে আমাদের জন্য সময় বের করেছেন। আজকে অনেক কষ্টে আপনাদেরকে পাইলাম অ্যাকচুয়ালি ফাইনালি আজকে আমাদের শোতে। আপনাকে ধন্যবাদ আমাদের টাকার জন্য। জি আচ্ছা ভাইয়া, শুরু করি আমরা। সবাই জানে যে আপনি সাগর রুনিয়াপুর আপন ভাই এবং কোনো কনফিউশন থাকলে আমি শিওর এতদিনে সবাই জেনে গেছে যে আপনি তার আপন ভাই। এখন সেদিনের ঘটনার পর তো ধরেন তার পরের দিন থেকে হয়তো ওর কাস্টাডি বলেন, ওর দায়িত্ব বলেন, পুরোটাই আপনার উপর। কেমন ছিল হঠাৎ করে এই শিফটটা, মামা থেকে একটা প্যারেন্টের পজিশনটা নেওয়া, এটা এত তো আসলে কঠিন একটা সময় তাও আবার? জি মানে মামা থেকে মানে কারো মানে প্যারেন্টের দায়িত্ব নেওয়া এটা আসলে একটা আমি বলবো সৌভাগ্যের ব্যাপার, বাট এই জার্নিটা আসলে খুবই টাফ ছিল এবং আসলে খুবই একটা দুর্ভাগ্যজনক বিষয়ের মাধ্যমে এটা হয়েছে। এবং পরবর্তী সময়ে যে মেঘ যে ট্রমাটাইজ ছিল, এই ট্রমা এবং আমরাও ছিলাম এবং আমাদের সব কিছু মিলে ওই সময়টা এই তদন্ত ফেস করা, সাংবাদিকদের ফেস করা, বাসার সবাই মানে যে একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছিলাম, সো খুব টাফ একটা জার্নি ছিল আসলে ওই সময়টায়। বাট শিফটটা তো উইদিন মানে আপনি ট্রমাটাইজ, আপনি আপনার মা, অ্যান্ড যেদিনই ঘটনাটা ঘটে তার পরের দিন থেকেই মেয়েদের দায়িত্বটা আপনার সাথে সব কিছু মিলে। ওর কি ডিফিকাল্ট ছিল আপনার সাথে অ্যাডজাস্ট করা এই শিফটটা চেঞ্জটা? না, ইনফ্যাক্ট আমি বলি ঘটনার প্রথম যেদিন ঘটলো ও তো আসলে কি আমি মেঘের যেদিন জন্ম হয় 2006 সালের 16 জুন, আমি পুরো দিনটা বলতে পারবো। কারণ হচ্ছে কি একটাই তো আসলে আমার বোন, সো বোনের সাথে আমাদের সম্পর্কটা একটু ভাই বোনের সম্পর্কটা একটু ডিফারেন্ট হয়। এবং আমার সাথে যেহেতু আমার বড় ভাই ছোট মাঝখানে আমি, এবং আমার ওর বোনের পরে আমি আর কি, যদিও আমাদের গ্যাপ 5 বছরের, কিন্তু একটা আমাদের ফ্রেন্ডশিপটা বেশি ছিল আর কি আমার বোনের সাথে। সো মেঘ যখন হয়, মেঘের ওই হওয়ার সময়টা, ইভেন মেঘ যখন পেটে ছিল, আমার বোন তখন বাসা থাকতো, আমি কিন্তু গিয়ে আমার বোনকে সময় দিতাম। এবং আমার খালারা বলতো যে হচ্ছে রুনার বোন তো ভাই, হ্যাঁ, যে বোনের রোলটা প্লে করে ভাই প্লে করছে। তো মেঘ যখন হলো এবং ওই একটু যখন বড় হতে থাকলো, আমার সাথে এই ধরনের বাসায় যাওয়া বলেন, কোনো দরকারে বলেন, বা ওকে তো বাইরে ঘুরতে যেতে হবে, কারণ আপুরা থাকতো না। আমার বোন দুলে ভাই দুজনে তো আসলে জার্নালিস্ট ছিলেন, সো ওদের সময় ছিল না। এবং এমনও হয়েছে মেঘ যখন অনেক ছোট, আপুও গেছে হচ্ছে অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, সাগর ভাই অস্ট্রেলিয়াতে। তো 25 দিন মেঘ আমাদের সাথে ছিল। তখন বয়স কত ছিল? তখন মেঘের বয়স কত ছিল? 2.5 বছর। আচ্ছা। তারপরে আমরা সবাই, আমার দুলে ভাই তখন জার্মানি চলে গেছে, তো আমার বোন অফিসের কারণে যেতে পারেনি, আমরা বাসার সবাই মিলে গেলাম আমাদের গ্রামের বাড়িতে, ওকে নিয়ে গেলাম। এবং যে মায়ের জন্য রাত হলে কান্নাকাটি, যেটা আমরা বড় হয়েও করেছি, যে নারী বাসায় গিয়েছি পরীক্ষা শেষে, মেঘের মধ্যে কখনো ওটা ছিল না। কারণ ও আসলে আমাদের সাথে এত বেশি ফ্রেন্ডলি ছিল, এত বেশি ইউজ টু ছিল, ওইটা এখনো ফিল করেনি যে মা বাবা কোথায় কাঁদতে হবে এটা না। এবং ও অলওয়েজ যখন ওরা যখন বাংলাদেশে শিফট করলো, মারা যাওয়ার 5-6 মাস আগে, তখন প্রতিদিন বাসায় আসতো এবং এসে সবার আগে শাঙ্কা কোথায়, আমাকে ডাকতো শাঙ্কা এসে আমার ধরেন আমি এত অভিনয় করতেছি, ঘুমাচ্ছি, কারণ আমি অফিস করে টায়ার্ড থাকতাম। ও দেখলাম আমার গায়ের মধ্যে উঠে লাফালাফি, মানে খেলতে হবে ওর সাথে। ওর মা হয়তো ওকে মারছে, আসে আমার কাছে বিচার যে মিম্মি মারছে, কিছু বলো।
এই জিনিসগুলো তখন থেকে ছিল। বাট সেদিনের পরে প্রথম যখন ওই বাসায় গেলাম, তখন আমার মা ছিল, আমার ছোটো ভাই ছিল। হ্যাঁ কিন্তু আমি যাওয়ার পর আমি ওকে যখন জড়ায় ধরলাম, ও বমি করে দিল পুরো রুমের মধ্যে। মানে আমার ধারণা কি ওর ভিতরে একটা ভয় যে আটকে ছিল, ওইটা তখন রিলিজ হলো মেন্টালি। এবং পুরো ফ্লোর বমি করে, তারপর আমাকে জড়ায় ধরলো এবং ওর পুরো 2 চোখ ভিতরে ঢুকে গেছিলো। মানে কিছু ছবি হয়তো আপনারা দেখবেন এগুলো, ওর চোখগুলো দেখা যাচ্ছে না, এতটা ভয়ে মধ্যে ছিল। ফার্স্টে আপনার মা এবং আপনার আরেক ভাই যান, আমার ছোট ভাই গেছিল। কয়টার সময় আপনি যান? আমি গিয়েছিলাম অ্যারাউন্ড 8টা-15টার দিকে, ওরা মানে 7টার সময় গেছিল, কারণ আমার অফিস ছিল। আচ্ছা সো আমি জাস্ট অফিসের নিউজ শেষ করে নিচে এসেছি, নাস্তা শেষ করার পর তখন আমার ছোটো ভাই ফোন দিয়েছে যে এরকম তুমি তাড়াতাড়ি আসো। পরে আমি তাড়াতাড়ি করে অফিস থেকে গাড়ি দিল, আমরা বাসায় আসলাম 2 কলিগ কিনে। পরে দেখি নিচে অনেক মানুষ, গেট লাগানো। পরে আমি বললাম যে আমি ভাই। পরে গেলাম, যাওয়ার পর তো যে পুলিশ আসছে, তখন তো দেখলাম আমার মা কাঁদতেছে। পরে আমি জাস্ট কোনোভাবে দরজা খুলে দেখে, আসলে ওটা দেখার মতো কিছু না, যে আমরা যেটা হয় না আমাদের লাশ দেখলে আমরা জড়াই ধরি আপনজন মারা গেলে, এটা ছিল না। সো আমিও ফ্লোরে বসে পড়ি। দেন আস্তে আস্তে যখন দেখলাম যে আসলে একজনকে স্ট্রং থাকতে হবে, তখন আপনার উঠে টেক ওভার করি। আচ্ছা, ফার্স্ট অফ অল তুমি মাশাল্লাহ, তুমি এত ওয়েল গ্রুম, এত ভালো, এত লক্ষ্মী একটা বাচ্চা যে আমি নিজেই মানে আই হ্যাভ নো ওয়ার্ডস তোমাকে এটা বলার জন্য যে তুমি এত। আমি একটু আগে তোমাকে অফ দ্য বলছিলাম যে ইভেন মামা যখন বললো যে তোমার টিনেজ কালগুলো 15-16-এও তুমি তাকে এমন কোনো একটা ডিস্টার্ব করো নাই, কোনো কিছু করে নাই, সো আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু তোমাকে ক্রেডিটটা দেওয়া উচিত। মাশাল্লাহ, ভেরি গুড বয়। তুমি যদি একটু তোমার মামার বন্ডিংটা বলো তোমার পক্ষ থেকে, যেহেতু সে বললো যে আগে থেকেই তুমি তার সাথে ক্লোজ ছিলে এবং নর্মালি ক্লোজ থাকা মামার সাথে, অ্যান্ড মা বাবা হারিয়ে আবারও সেই মামার সাথে ক্লোজ হয়ে, অ্যান্ড প্রবাবলি সেই তোমার মা এবং বাবা দুইজনের পার্টে মিলে প্লে করে। তোমার মানে কি ফিল করো তুমি যে তার ইম্প্যাক্টটা তোমার লাইফে এবং তার তোমাদের বন্ডিংটা? আমার তো সরি, আমার মামার সাথে আমার বন্ডিং তো ছোটোবেলা থেকেই, মামা যেটা বললো। তো এখন আর কি আমি আর মামা মিলে যেরকম আমরা ঘুরতে যাই, ইদার ঢাকার বাইরে কোথাও বা আশেপাশে কোথাও, আমরা ঘুরতে পছন্দ করি। তারপর হচ্ছে আমরা একসাথে খেলা দেখি। হ্যাঁ, আমরা দুজনেই মাদ্রিদ ফ্যান। আবার হচ্ছে মামা হচ্ছে আর্জেন্টাইন ফ্যান, আমি হচ্ছে ব্রাজিল ফ্যান। তো এইগুলো নিয়ে হয় আমাদের মধ্যে। আমাদের বন্ডিং খুব ভালোই, মানে মেনলি আমরা দুজনেই স্পোর্টস লাভ করি। তারপর যেখানে যাই মামার সাথে যাই, ধরেন যে আমি আর আমার মামা মিলে হচ্ছে কাউকে ভালো লাগলো না, আমি আর আমার মামা মিলে হচ্ছে আমরা দুজন আমরা ওকে হচ্ছে রোস্ট করি, অ্যান্ড আমরা দুজন মিলে হাসি। অ্যান্ড মামার সাথে অলওয়েজ হচ্ছে একটা আলাদা এরকম বন্ডিং, অ্যান্ড এটা সবাই জানে, আমার ফ্রেন্ডরাও জানে যে আমার মামার সাথে কীরকম বন্ডিং, আমার মামা কীরকম। অ্যান্ড আমার ফ্যামিলির সবাই জানে যে আমার মামা কত রেসপন্সিবল নিছে। আচ্ছা, তোমার সেই দিনের ঘটনার আগে, আমি জানি তুমি ধর মাত্র 5.5-6 বয়স ছিল, তার আগে তোমার মা বাবার কোন মেমোরিটা সবচেয়ে স্ট্রং, যে ওই সময় কাটাতে এইভাবে, ওটা কি মনে পড়ে? স্পেশালি জার্মানিতে যে সময় ছিলাম, ম্যাকডোনাল্ডসে আমরা মোস্ট অফ দ্য টাইম লাঞ্চ করতাম। তো ওইটা আমার মনে পড়ে। পরে মেনলি ম্যাকডোনাল্ডসের ওইটা বেশি মনে পড়ে অলওয়েজ। তারপর হচ্ছে দেশে আমাকে স্কুলে নিয়ে যেত। তারপর স্কুল থেকে তো নিয়ে আসতো না বলতে হচ্ছে আমার আম্মু অফিস চলে যেত, আমার নানু হচ্ছে আমাকে নিয়ে যেত। পরে হচ্ছে রাতে বা সন্ধ্যার দিকে আর কি আমার আম্মু হচ্ছে অফিস শেষ করে দেন হচ্ছে আমাকে বাসায় নিয়ে যেত, যেহেতু আমাদের আলাদা বাসা ছিল, বাট সেম এরিয়াতে, হচ্ছে উইথিন 500 মিটার্স, অনেক কাছেই ছিল। তো তখন আর কি আমার এটাও মনে আছে যে আমার পড়ার সময় লিখতে গিয়ে এর মাত্রাটা একটু উল্টাপাল্টা হয়ে যেত, তখন একটু আমাকে মারতো। তো তখন অনেক কান্দতাম, ওইগুলো মনে পড়ে। আবার ওই সবের পর আমাকে সুন্দর মতো ভাত খেয়ে দিত, এটাও মনে পড়ে। আচ্ছা, জার্মানিতে কতদিন ছিলেন? 2 to 3 years এরকম একটা ছিল, এরকম এমন ছিল। জন্ম ঢাকায় হয়েছিল, তারপরে জার্মানিতে? হ্যাঁ, আমি ফুললি বাংলাদেশি। তো জার্মানিতে হচ্ছে বাবা যে সময় আই গেস ডয়েচে ওয়েলেতে হচ্ছে জবটা পায়, তো ওই সময় আর কি পরে বাবা হচ্ছে যতটুকু জানি বাবা চলে গেছিলো আগে, না? হ্যাঁ, তারপর আমরা চলে গেছি। পরে গিয়ে ওখানে আমি ফ্লুয়েন্ট জার্মান জানতাম, ওখানে একা কিন্ডারগার্টেনে পড়তাম। তো আমার মনে আছে যে আমরা ট্রেন করে আর কি কিন্ডারগার্টেন পর্যন্ত যেতাম। তো ওখান থেকে পরে আর কি প্রায় সময় বাবার অফিস যেতাম। বাবার অফিস অনেক বড় ছিল, অনেক বড় কি, যেহেতু অনেক বড় একটা টিভি চ্যানেলের অফিস, তো এটা অবভিয়াসলি অনেক বড় হবে। তো ওখানে যেতাম,
তো এইগুলা ভালোই মনে আছে। তো ঢাকায় শিফট হওয়ার 5 থেকে 6 মাসের মধ্যে এই ঘটনাটা ঘটে। জি। আচ্ছা, তোমার মানে ফেরোকে শেয়ারিং, ধরো ওই ঘটনার পর তোমার যতটুকু মেমোরিতে সবচেয়ে ডিফিকাল্ট তোমার কাছে কোন জিনিসটা কোপ করা ছিল? বড় হয়ে ওঠা, ধরো 10-11 বছর বয়স পর্যন্ত তোমার সব থেকে ডিফিকাল্ট কোন পার্টটা লাগতো নিজের কাছে ডিল করতে, ইমোশনালি বলো বা সোশ্যালি? আমি তো অলওয়েজ হচ্ছে একটা জিনিস যেটা ফার্স্টের দিকে অনেক মানে খারাপ লাগতো, মানে হয়তো কি সবাই বলতো যে তুমি সাগরণী ছেলে না, তুমি সাগরণী ছেলে না। হ্যাঁ, তখন ফার্স্টের দিকে আমার খুব মানে এটা কেন জানি আমার অনেক, আমি তো তখন তো বুঝতাম না, আই গেস হচ্ছে সাইকোলজিক্যালি আমার হচ্ছে এটা হচ্ছে মাথায় আঘাত করতো। তো ওভাবে ওখান থেকে ওইটা হচ্ছে আমাকে একটু আঘাত করতে, পরে আর কি মেবি 2 to 3 ইয়ার্সের মধ্যে আমি নর্মাল হয়ে যাই, এটা হচ্ছে পরে ইউজ টু হয়ে যায়। অ্যান্ড কেউ জিজ্ঞেস করলে আমি আর হচ্ছে মানে মানে প্রবলেমেটিক মনে করি না, উল্টারও প্রাউড হই, কেন আমার বাপ মা হচ্ছে একটা লেগাসি ক্রিয়েট করে গেছে, তো এটা আমি বিলিভ করি। তো ওইটা একটা প্রবলেম ছিল, আর ওইটা প্রবলেম ছিল, আর হচ্ছে অলওয়েজ ওই যে বিচার না পাওয়াটাই হচ্ছে মানে একটু আমার কাছে মানে ওইটাই আর কি আমার কাছে খারাপ লাগে, লাইক তাড়াতাড়ি হইতেছে না, লাইক অনেক সময় লাগতেছে। এই বিচার যে হচ্ছে না, এটা তুমি কোন বছর বয়স থেকে বোঝা শুরু করলা যে এখন বিচার হচ্ছে না? যে আমি এটা মেনলি হচ্ছে রিসেন্টলি বোঝা শুরু করছি, লাইক আমি তো ফার্স্টে তো এইসব নিয়ে এত আইডিয়া ছিল না। তো আমি যে সময় বুঝছি, তারপর নিজে হচ্ছে এসবের নিয়ে ইনভলভ বলতে হচ্ছে এগুলো নিয়ে কেউ মানে নিউজ ফেসবুকে বা ইউটিউবে হচ্ছে নিউজ দেখছি, তখন থেকে বুঝছি আচ্ছা এসব নিয়ে মনে বিচার হচ্ছে না। পরে আর কি কয়েকটা জায়গায় হচ্ছে আমার একটা মনে আছে 48 মান্থস হয়ে গেছে, 48 আওয়ার্স হওয়ার কথা ছিল, রাইট, 48 মান্থস হয়ে গেছে। মামার হচ্ছে তখন আর কি বাসায় অনেক সাংবাদিক আসছিল, তখন আর কি আমার মামা বলছে তাও বিচার পায়নি। ওইটাও আর কি তখন থেকে আর কি একটু একটু বোঝা শুরু করছি। তোমার কি ঘুমের মধ্যে নাইটমেয়ার হতো না, যে ডিপ স্লিপে স্বপ্ন দেখতা কখনো? মাঝে মাঝে দেখতাম, বড় হয়ে? এখন আর কি অনেস্টলি আমি দেখি না। তো আগে কি হতো, আগে হচ্ছে আমার মামি বা আমার মানে বড় মামার ওয়াইফ, আমার মামি, উনি অথবা হচ্ছে আমার নানু, কেউ জানি বলছিল ঘুমানোর আগে দোয়া করে ঘুমাইতে, অথবা আমার মামা বলছিল, আমার সঠিক মনে নেই, বলছে অলওয়েজ দোয়া করে ঘুমাবা। মিমি মানে আমার আম্মুকে মিমি রাখতাম, আমার বাবাকে তো বাবাই রাখতাম। তো ওইভাবে আর কি আমি বাবাকে বলছে মিমি বাবার জন্য দোয়া করে ঘুমাবা। তো আমি কি হইতাম, মাঝে মাঝে দোয়া করে ঘুমাইতাম না। একদিন কি অনেক একটা ভয়ানক স্বপ্ন দেখছি, মানে সাপ দেন অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখছি। তো ওই স্বপ্ন দেখে আমার এখনও ওইটা মাথায় আছে, কি এরকম জানি আমরা পায়ের মধ্যে হচ্ছে সাপটা ধরছে এরকম আর কি। তো ওইটা হচ্ছে ওইটা লাইক কয়েকদিন পরেই আর কি দেখছি, আমার কেন জানি এখনও মনে আছে। বাট ওইটা দেখার পর থেকে আমি অলওয়েজ দোয়া করে শুইতাম। ওটা তোমার মনের ভয়টা আর কি ওভাবেই স্বপ্নের আকারে হ্যাঁ, তো আর কি আসছে। তারপর আর কি তখন থেকে মানে তারপর থেকে আমি অলওয়েজ দোয়া পরে ঘুমাইতাম। পরে থেকে আর আমি কোনো কিছু আর কি আলহামদুলিল্লাহ ঘুমাতো সবসময়, তার একা তো না, আপনার সাথে? না, অলওয়েজ মামার সাথে ঘুমাইতাম। মামার সাথে ঘুমাইতাম। ইভেন আমি যত মনে পড়ে লাইক মামা হচ্ছে ওয়াশরুমে গেলেও রাতের বেলা আমি অনেক ভয় পেতাম, মানে একটু দূরে থাকলে আমি ভয় পেতাম। তারপর হচ্ছে জানলা তাকায় থাকলে মনে হয় যে কেউ আসতেছে, এরকম আর কি মনে সব হতো। কিছু তো তোমার সেদিনের পরেই ডেভেলপ, হ্যাঁ, তার হ্যাঁ। আগে তোমার হয়তো এমনি একটা সিকিউর বাচ্চা ছিল। আমার হচ্ছে কি, আমার আম্মু কখন আমাকে একটু রক্ত দেন মারা যাওয়া ওয়ার্ডটা, মরে যাওয়া বা ডেথ, এই ওয়ার্ডটা আমাকে হচ্ছে প্রোনাউন্স করতে দিত না। হ্যাঁ, এটা তো ধরেন 5:30 আমরা সবাই বাচ্চাকে যেভাবে প্রোটেক্ট করে, যেটা হচ্ছে ভেরি আনফর্চুনেট যে ওর। আচ্ছা, আপনার ওই দিনের ইনসিডেন্টের আগে আপনার রুনিয়াপুর সাথে লাস্ট কবে কি কথা হয়, বা সেদিন সারাদিন কি কোনো কমিউনিকেশন, কোনো কথা হয়েছিল? না, সেদিন কোনো কথা হয় নাই। আমি একটা কাজে যাচ্ছিলাম রাতের বেলা, যখন আপু অফিস থেকে আসছে। তো সেদিন আবার মেঘের স্কুলের পিকনিক ছিল। সো পিকনিক থেকে আম্মার সাথে আসছে, ও আম্মার সাথে এসে খেলতেছে, আমাকে আদর করে নিচে নামলাম, আমি কাজে যাব। তখন আপু আসতেছিল, তো জাস্ট কথা হলো, হাই আপু, হাই ভাইয়া, এই এতটুকুই। তো আমি কারণ আমার দেরি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি যাচ্ছিলাম, ও রিক্সা করে আসলো মেঘকে নেবে। সো ওই গলির মধ্যে এতটুকু, আসলে তখন জানতাম না যে আর কোনোদিন কথা হবে না। সো জাস্ট এতটুকু কথা হওয়ার পর আমি চলে আসছি। এই ছাড়া কোনো কথা হয় ইন কেস তার আগে, বা ধরেন যেদিন এই ঘটনা ঘটে তার আগে 1 মান্থ, লাস্ট 1 মান্থ
কোনো কি ফিয়ার ছিল তাদের মনের ভিতরে, হ্যাঁ, কোনো আপু শত্রু, কোনো অনেক ফিয়ার? একদিন অনেক কথা হলো কিছু আমার, share অনেক করো? কথা হলো, মানে অনেক কথা আমি জাস্ট আমি বললাম আমার বাসা থেকে আমি একটা বেইলি রোড গেলাম, পুরো রাস্তার ওর সাথে কথা বলতে বলতে গেছি। তো তখন যেটা হলো ও তখন খুব ডিপ্রেস আসলে ওর অফিস নিয়ে। আমি বলবো না যে এটার সাথে আসলে ওর ইয়ার কোনো, ওর অফিস নিয়ে খুব বলে যে অফিস থেকে ওকে খুব অ্যাসাইনমেন্ট দিচ্ছে না বা এগুলো নিয়ে একটু মানে। তো তারপর আমার কিছু অফার ছিল তখন আমাকে একটা, আমি যেই পোস্টে ছিলাম তার চেয়ে মানে আমি তার চেয়ে একটা বেশি পোস্টে হচ্ছে আমাকে ডাকতেছিল একটা অফিসে, নতুন একটা টিভি চ্যানেলে। তাই আমি বললাম যে আমি এভাবে যেতে চাই না, মানে আমার তো সিনিয়ররাও ওই পোস্টে থাকবে, সো আমি আমার আরও সামনে একটা পোস্ট, তারপরে ডবল প্রমোশন পাওয়ার ব্যাপারটা। তো দেখো আমার অপরচুনিটি হয়তো তোমাকে পছন্দ করে, তুমি যাও, এগুলো নিয়ে অনেক কথা হচ্ছিল এবং ওর প্রবলেম আমার প্রবলেম নেই। আমার সমস্ত একটা বিশাল প্রায় আমার 45-50 মিনিটসের মতো একটা কনভারসেশন, লম্বা কনভারসেশন। সেটা কতদিন আগে হতে পারে? আমার খুব বেশি 15-20 দিন, আচ্ছা। 15-20 দিন আগের ঘটনা এই আর কি। তো এরপরে এত বড় কথা হয়, দেখা তো হয়েছে অনেকবারই, দেখা হয়েছে যেহেতু পাশাপাশি বাসায়, মানে কাছাকাছি একই এলাকাতেই 10 মিনিট হেঁটে যেতে লাগতো ওর বাসায়, 10 মিনিট না। আরও কম এক্স্যাক্টলি। সো যাওয়া হয়তো বাসায়, আর ওদের কিছু দরকার হতো আমাকে বলতো, যেটা থাকবে বাবা আমাদের কিছু দরকার হলো। আমার বোনের প্রতি আসলে আমরা এতটাই আমার বোনের প্রতি ডিপেন্ডেন্ট ছিলাম, আমি যখন মারা যাওয়ার পরের দিন যখন মামলা করতে চাই, আমি ওকে ফোন দিচ্ছিলাম যে মামলা করতে যাবো, আমি কী করবো, মানে সেখানে ব্যাপারগুলো কী। মানে মনের অজান্তে আপনি? হ্যাঁ, আমি ওর ফোন ডায়াল আচ্ছা। করতেছি, আমি জানলাম কাকে ফোন দিচ্ছি আমি আর কি, গাড়িতে উঠে। এখন যদি সেদিনের ইয়েতে যাই, সারা রাত তো ও বাসায় একা ছিল, জি। আর কেউ ছিল না। সো বেসিক্যালি ও হয়তো সারা রাত মেবি ঘুমাচ্ছিল বা ব্ল্যাকড আউট ছিল কিছু। ও উঠেই ওর নানিকে ফোন দেয়, ফোন দিয়েও কি বলে? ফোন দিয়ে বলে যে আম্মা মিমি বাবা মারা গেছে, আমাকে নিয়ে যাও, এটা বলছে আমার মাকে। এবং হচ্ছে ওই তার আগের সময় তো ওর সময় তো ফ্রেন্ড ছিল আমার ধারণা, কারণ হচ্ছে যে 2টার সময় সাগর ভাই যদি আসে, তাদের অফিসের গাড়ি থেকে নামাই দিয়ে গেছে ওই সময়টা, একটা বুলেটিন শেষ করে যতক্ষণ লাগে আসতে, শেষ করে তো আমার 2টার সময় বাসে এসছে, 2টা থেকে ও ফোন দিয়েছে ধরেন 7টা থেকে 7:30 প্রবাবলি। সো এই ঘটনাটা এর মধ্যে ঘটেছে। 2টার সময় শুধু সাগর ভাই আসে, রুনি আপু ছিল বাসায়? হ্যাঁ, বাসা ছিল, হ্যাঁ ও ছিল বাসায়। বললাম আপু তো সন্ধ্যার সময় পিক করেছে বাসা হ্যাঁ, থেকে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো 7টার দিকে হবে। তো এরপরে ওই এই সময়টা ছিল, আমার ধারণা কি ওর এই জায়গাটায় হাত দেওয়া যেত না, এই জায়গাটা এবং একটা নখের একটা খুব ডিপ একটা দাগ ছিল, হ্যাঁ। তো আমার ধারণা হচ্ছে ও কেউ হয়তো গলা টিপে ওরা ধরেছিল এবং ও তো ভয়ে ও মনে হচ্ছে যে ওরা হয়েছে মারা গেছে, হ্যাঁ। তো এবং ও যখন উঠে হয়তো ফোন দেয়, এবং ও অনেকদিন কয়েকদিন আম্মাকে, প্রায় মাসখানেক পরে হবে, আম্মাকে একটা কথা বলছিল যে আমি বাবার জন্য কিছু করতে পারলাম না। তা আমার না, এই কথা তুমি কেন বলতেছো? বলে বাবা আমার থেকে পানি চেয়েছিল। তো আমাদের ওই পোস্টমর্টেম রিপোর্টে অনেক সময় বলছিল যে সাগর ভাইয়া অনেক পরে মারা যান, উনি হয়তো অনেকক্ষণ বেঁচেও ছিলেন মনে হয় আসলে এগুলো সব। এবং ও হচ্ছে ফোন ও করেছে, কারণ ও ফোন করতে পারতো, আমার বোনের একটা টাচ ফোন ছিল, তো ওইটা হচ্ছে আপনার স্ক্রল করলে ও নাম্বার বুঝতো যে এটা আমার মায়ের নাম্বার, চোখে দেখে আর কি ও ধারণা করতো। আর এবং যে দরজা খোলার ব্যাপারটা ওইটাও খুলতে পারতো, কারণ তার কিছুদিন আগে ওর বাসা আমাদের দাওয়াত ছিল, তো দেখলাম খুব সুন্দর করে আমাদের সবাই, আমরা যখন যাচ্ছি আমাদের রোজার মাসে, ও স্যান্ডেলটা নিয়ে রেখে দিচ্ছে সুন্দর করে। তো আমরা বললাম যে তোমার হচ্ছে যে বাবা তুমি এত সুন্দর বলে, আরও অনেক কিছু শিখেছি বলে ওই দরজা যে খুলে এগুলো আমাদের দেখাচ্ছিল। তো আরও 4-5 মাস আগেই ওটা পারতো, সো তখন তো আরও পারবে। সো ওই যেটা করতো, দরজা ঠেলে দরজার উপর দাঁড়িয়ে ও চিটকিনটা খুলতো দরজার, সোফার উপর দাঁড়িয়ে। হ্যাঁ হয়তো সোফার কথা। তোমার কি বাবার সকালের কথা কিছু মনে আছে যখন তুমি নানুকে ফোন করো? হ্যাঁ, আমি দেখছি 2জন লোক, তো 2জন লোক দেখছি, তো আমাকে বলছিল যে মানে কি জানি, আমি জিজ্ঞেস করছিলাম আমাকে তোমার সাথে তাদের কথা হয়? হ্যাঁ হয়েছিল আচ্ছা। তখন। তো 2জন লোক দেখছি কি জানি করতেছে সামথিং, আমি আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি কি জানি করতেছিল ওরা, এটা মনে নেই, বাট হচ্ছে আমি দেখছি কি জানি একটা জিজ্ঞেস করছিলাম, তো একজন অ্যান্সার দিয়েছে, আরেকজন বলে শুয়ে পড়ো বা ঘুমিয়ে পড়ো অথবা গুলি করে মেরে ফেলবো, এরকম একটা বলছে। তো আমি আবার শুয়ে হচ্ছে আমার ভয় পেয়ে গেছিল, তখনই বুঝছিল ইট ওয়াজ সামথিং ব্যাড, কারণ মা বাবাকে তো তখন দেখো নাই। আমি দেখছি, দেখছো যে হ্যাঁ, কিন্তু আমার মাথাতে আমি এইসব কখনো জীবনও দেখিনি তখন। ইভেন টিভি চ্যানেল, কার্টুন, মানে এইসব তো কার্টুন ছিল না, তো আই মিন ব্লাড রিলেটেড আমি কিছু বুঝতামও না। তো আমি আবার সুন্দর মতো হচ্ছে মুখটা ঢেকে দিয়ে ভয় করছো তুমি? আমাকে বলছে যে গুলি করে মেরে ফেলবো, হ্যাঁ গুলি করে মেরে ফেলবো, ওইটার ভয় আমি আবার ব্যাক, মানে ওই পজিশনে ব্যাক করছি। দেন আফটার ফিউ মিনিটস যাওয়ার আগে একবার হচ্ছে আমার ব্ল্যাঙ্কেটটা সরে দিয়ে
একবার দেখে গেছে, পরে রেখে গেছে। পরে একটু পর হচ্ছে ফোন, আমি হচ্ছে ফোনের মধ্যে কল করার চেষ্টা করতেছি, তো মানে তুমি অনেকক্ষণ পর তখন বুঝছো যে ওনারা চলে গেছে, রাইট? তারপর আসতে বের হয়েছে ওখান থেকে। হ্যাঁ মানে আমি মানে যে সময় চলে গেছে অনেকক্ষণ পর আর কি চলে যাওয়া। তুমি অনেকক্ষণই কম্বলের নিচে ওভাবেই ছিলা? না আমি হ্যাঁ একটু আমি আসলে এখন বলাটা যা, ওরা আসলে ওই তখন যেমন এগুলো কিন্তু আগে এখনো বলে না, ওই যে বললো না গুলি করে ফেলবো দুজন লোক, এগুলো তখনও বলছে। এখন কি ও তো মনে করার চেষ্টা করে কিছু জিনিস বলে, কিন্তু এটা কিন্তু আসলে একটা নেগেটিভ মেসেজ যায়। হ্যাঁ, কারণ হয়তো বা সে ঘুম থেকে উঠছে অনেক পরে, ওর মনে হচ্ছে যে তখনই সে ঘুম থেকে হ্যাঁ উঠছে। হ্যাঁ রাইট। যে তো হচ্ছে তারপর কি কিছু যে সময় ঘুম মানে যে সময় একটু বুঝছি চলে গেছে, তখন আর কি আমি ফোন দিয়ে হচ্ছে দুইটা নাম্বার আই গেস, বা হ্যাঁ দুইটা নাম্বার ছিল। তো একটা কেমনে জানি বুঝছি এটা হচ্ছে নানুর নাম্বার, যেহেতু আর নানুকে আগে কল দিত, তো বুঝে মানে দেখেই বুঝছি, আমি তো স্পেল করতে পারতাম না তখন, ছোটো ছিলাম। তো তখন আর কি যে সময় দেখছি এই নাম্বার, তো এই নাম্বারে কল করছি, আমি হচ্ছে ডাকছি আমার নানুকে, বলছি আসতে বা কী যেন একটা বলছিলাম, সঠিক মনে নেই আমার। তো পরে নানু আসছে সময়, তো আমার হচ্ছে কি গেটটা সিট কিনে এটা কেমন জানি ছিল, তো ওই মানে সবই খুলতে পারতাম, ওটা হচ্ছে মেন সিট কিনে আর কি বলতে গেলে, অনেক শক্ত ছিল, ওটা টান দিয়ে আর কি খুলতে হয়, তো ওইটা কেমনে জানি পেরে গেছি। পরে নানু এসে দেখে তো চিল্লাচিল্লি শুরু করে দিছে। পরে হচ্ছে কাকে জানি ফোন করতেছিল, আই গেস মামাকে ফোন করতেছিল। পরে ওই অ্যাট দ্য সেম টাইম হচ্ছে নিচ থেকে লোক আসছে, কী হয়েছে, পরে লোক আসছে, পরে আমার ছোটো মামা আস্তে আস্তে আসছে, দেন হচ্ছে মামা তো আসছে, মামার সাথে আর দুজন ছিল। তো একটা আঙ্কেল আর কি জিজ্ঞেস করে, বাবা কী হয়েছে, কখন কি তুমি কে কাকে দেখছো, এইসব কি জিজ্ঞেস করতেছিল। তো দেন আর কি আস্তে আস্তে হচ্ছে সবাই আসা শুরু করছেন। আমি হচ্ছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাকে অন্য বাসে নিছে, লাইক আমার একটা নেবারের বাসায় নিছে, নিচতলায় মানে নেক্সট ফ্লোরটায়। পরে হচ্ছে ওই বাসায় থেকেই শুয়েছিলাম। পরে আর কি তারপর তো মামা আসলো। না মামা না, আসছে আগেই, এটা হচ্ছে মামা আমি আসে আসলে ছিল তখন আর অনেকক্ষণ কি। পরে, যখন মানুষ অনেক আসছে, তখন আমার জার্নালিস্ট আসছে, পুলিশ আসছে, তখন হচ্ছে ওই নিচে একটা বাসা নিয়ে গেছে নিচে নিচে। বসে দিই, যে মুন্নির একটা ইন্টারভিউ করছিল, যেটা নিয়ে অনেক তখন কথা, ওইটা ওই নিচের বাসা। না ওই নিচের বাসায় না, নিচের বাসায় না করছে। না না ওটা হচ্ছে আমি বলি, ওটা হচ্ছে পাশে ইয়াতে। বাবা ওটা আমার সামনে করছে আর কি। আরে না, আমার মনে আছে, আমার 100% মনে আছে। এটা হচ্ছে বাবু নানা আছে না, বাবু নানার উপরতলা বাসা তো থাকতো, পলক নানার থাকতো। তো ওই বাসায় হচ্ছে আমাকে আমার মনে আছে গোসল করছে। ওই মিনিশা ওইটা তো করছে, ইমাম ভাই করছিল আমার তিনতলা। ওটা মেবি করছে, বাট ইমাম ভাই তিনটা করছে, right, 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 ইয়া আসছে মুন্নিশার সাথে আসছিল, কিরণ আন্টি না, আসছিল। কিরণ আপনি আসছিল, তো right, right, আমার right, মনে আছে ওই বাসায় গেছি, আমাকে হচ্ছে নাসরিন নানু হচ্ছে গোসল করে দিছে। তখন। গোসল করে দেওয়ার পর দেন হচ্ছে আমি আবার বিজনেস হয়ে দিছে। right, তো right. বিজনেস হয়ে পরে দেখি ওনারা দুজন হ্যাঁ, আসছে। ওইটা তো ইমাম ভাই প্রশ্ন করছিল ওই তিনতলা বাসা, রাইট। জিসিতে ছিল, উনি কথা বলেছেন, হ্যাঁ ওইটা মিলাই ফেলছে, রাইট। সো ভাই আপনি আসলেন, ও আপনাকে দেখে বমি করলো, তারপরে নেক্সট কিছুদিন তো আপনাদের সাথে। হ্যাঁ, সারা জীবন ওর- এরপর থেকে আমাদের হ্যাঁ সাথে। এক্স্যাক্টলি, ওর মেন্টাল স্টেটটা কি ছিল তারপরে? দিনের পর দিন রাতের ঘুম প্রথম দিন তো হচ্ছে, প্রথম দিন তো আমরা নিজেরাই খুব ভয় ছিলাম। ইভেন আমরা আমার নানি বাসা ছিলাম পাশে রাজাবাজারেই, তো ওখান থেকে যখন রাতেবেলা আসি, আমাদের আসার পর হচ্ছে যে নিজে দেখি অনেক কয়েকজন মানুষ আর কি সিভিল ড্রেসে, ওদের দেখে আমরা ভয় পেয়ে যাই, যেটা আসলে কারা। ওরা বলে যে আমরা র্যাবের স্যাররা বলছে আপনাদের এখানে পুরোটা থাকতে। তো নিচে পুলিশ ছিল, র্যাবের লোকজন ছিল। তো এবং আমরা সব বাসা হচ্ছে আমরা প্রতিটা দরজা আলাদা, নর্মালি লক করার পরও চেয়ার বা কোনো সাথে আটকে দিতাম, যে রাতে যদি অ্যাটাক হয় আমাদের উপর এরকম। এবং হচ্ছে যে আমি মনে আছে এরপর থেকে জীবন আমাদের বাসায়, আমাদের এই বাসাটায় রুমের একটা রুম বা একটা কোনো লাইট জ্বালা কখনো অফ করিনি, এটা ভয় কাজ করতো। এবং ও রাতেবেলা ও বলতো তখন যে ও সেদিন হচ্ছে, তখন আমার বড় ভাইরা থাকতো আমাদের সাথে, তখন ওর একটা ছোটো বেবি ছিল ওর সাথে। তো ও বলে রাতেবেলা আমার সারা রাত ঘুমায় নেই। তো বলছে ও বাবাকে দেখছো, বাবা ওকে দূর থেকে দাঁড়ায় কাঁদতেছিল ওকে দেখে। এটা তখন বলতো যে আগে বাবা আসছিল রাতে, এটা ফার্স্ট রাতের আর কি। ও ইমাজিন করতে যে বাবা। না ওই আমরা বলে না ওর সময় যে যেন বাবা মারা গেলে রাতেবেলা আসে, এরকম বলে না। সো ও বলছে যে আগে বাবাকে দেখছি, বাবা আসে। ও সারা রাত বেলা জাগা, আমার বড় ভাই যতবার উঠছে দেখে যে ও তাকায় আছে। হ্যাঁ, তো বলছে বাবা ওকে দেখে দূর থেকে কাঁদতেছিল বাবা, এটা বললো। তো এরপর থেকে তো ধরেন যে যেমন
কাঁদতে, একটু পরপর কাঁদতে, আমরা অনেক জায়গায় চেষ্টা করতাম, যেতাম। তো আসলে তখন হচ্ছে কি আমার মা কাঁদতেছে, আমার বাসার লোকজন না খুবই আসলে একটু সরল, বিশেষ করে আমার মা, যদি যারা কথা বলবে যদি জিজ্ঞেস করেন, তখন ওদেরকে কন্ট্রোল করা আমার জন্য টাফ ছিল। মানে নিজে ধরেন যে সাংবাদিকরা তখন তো বুঝি নাই, পরদিন পেপারে দিলে অনেক আজে বাজে নিউজ আসতেছে, হ্যাঁ সো এদিকে পুলিশের লোকজন আসতেছে। আমরা পরদিন যখন গেলাম ওই বাসায়, ধরেন পুলিশের ভয়ানক বাজে ব্যবহার ওনারা। তো আমরা দেখেন, আমরা আসলে থানায় কোনো জিডি করি নাই, আমরা সবাই সাংবাদিক হয়তো বাসা, কিন্তু এই ধরনের জিনিসগুলো আমরা হ্যান্ডেল করি না। সো পুলিশকে আমরা ভয়ে স্যার ডাকতেছি, হ্যাঁ ওনারা চিৎকার করতেছে, ধরেন আমার মাকে আলাদা রুমে এনে। তো আমি বললাম যে আমার মাকে মানে আপনারা ভিকটিম আপনাদের সাথেই খারাপ হ্যাঁ, মানে আসলে যে প্রথম ভাবতেছিল যে আমরা করছি এরকম। তো ইন্ডিভিজুয়াল এক একজনকে এক এক রুমে নিয়ে ওই বাসাতে, যে বাসায় খুন হয়, আমাদের বাসাতে না, আচ্ছা, আচ্ছা। পরে আমাদেরকে পরে বললো যে না, আমরা আসলে আজকে কনফার্ম হলো যে আপনারা কেউ না, সো আপনি কিছু মনে করেন না। তখন আমাকে যে ও প্রথম অবস্থাতে আপনাদের সেকেন্ডে সকালবেলা মানে ফার্স্ট সাসপেক্টস আপনাদেরকেই ধরো, প্রথম সাসপেক্ট তো আমার ছোট ভাইকে করলো। আমি ছোট ভাইকে ডিবি অফিসে নিয়েও গেল, ডিবি অফিসে নিয়ে গেল। কিন্তু করার কারণটা কি? সাসপেক্ট করছে যে ভাই আমরা হত্যা করতে পারি, টাকা বিদেশ থেকে আসছে, টাকা পয়সার জন্য। এবং হচ্ছে যে, তো আমার আর ছোটো ভাইটা ছিল আসলে ওর বয়স কম, সো একটু এলোমেলো, ভাবছে ও অ্যাডিক্টেড। তো তারপর আমাকে নিয়ে গেলো, তা আমাকে বললো ভাই আপনি চলেন। তো আমি গেলাম, আপনি তো যাওয়া উচিত। তো আমি ওরাই ডিবির একটা গ্রুপ বলো যে ওকে নিয়ে যাবো, আপনার যাওয়া উচিত। আমি গেলাম, যার পর তখন যে ডিবিসি নর্থ ছিল উনি বললো যে, উনি ওর সাথে কথা বললো। তো আমার ভয় তো কাঁদতেছে ভয়ে। তো আমাকে বললো রোহন ভাই আপনি তো অনেকদিন ধরে কাজ করতেছেন মিডিয়াতে, আপনি তো বুঝবেন এই হচ্ছে ঘটনা। আমি তখন তাকে চ্যালেঞ্জ করলাম যে না, ওর ফোন কলের ব্যাপারটা আমি শিওর, কারণ আমি নিজে এসেছি রাত 2টায় এবং আমি ভোর 5টায় বের হয়ে গেছি। সো আমি ওকে বাসায় দেখছি, এটা হওয়ার কোনো চান্স নাই। পরে উনি আমার কথা কনভিন্স হয়ে উনি একটা লোক পাঠালো, যে লোকটা বাসায় এসে আপনার করলো, ওই যে মোবাইল নেটওয়ার্ক চেক করলো। সো তখন আসলে কি মোবাইল নেটওয়ার্কগুলোর সময় তো অনেক বড় বড় রেডিয়াসের মধ্যে হইতো। যে তো আমাদের বাসার একটা অংশ পড়তো ওয়েস্ট রাজাবাজারে, আরেকটা অংশ পড়তো মিরপুর শাহালি মাজার, ওই দিকটাতে সম্ভবত পড়তো। সো দেখাচ্ছে কিন্তু আমরা দেখেন এটা কোনো সম্ভব না, একটা মানুষ এক রাতে 2 মিনিট পর পর যাবে। সো ও যখন আসলে এই রুমের এই পাশে আসতো, ওইটা পেতো, ওরা কনভিন্স হয়ে ছেড়ে দিল। কিন্তু ভাই ও তো সবচেয়ে বড় উইটনেস, হ্যাঁ। ও তো মামা হলে তো ওই বলতো মামা ছিল বাসায় বা কিছুতে, এটা কি ওদের এটা তো আসলে কি হয় কি, আমার পরে যেগুলো বুঝি যে আসলে ঘটনাটা প্রথম থেকে চেষ্টা করেছে কোনো একভাবে ঘুরে দেওয়া। ধরুন আমরা যদি মিডিয়াতে না থাকতাম, বা ধরুন আমরা যদি আসলে যেমন ওকে ভাইজাকে নিচ্ছে, আমি যখন যদি আমি চ্যালেঞ্জ না করতাম, ইভেন ওরাও যদি আসলে পুলিশ শুরুর দিকে কিছুটা কোঅপারেট কিন্তু করছে আমাদের সাথে, রাদার দেন র্যাব অনেক যেমন টর্চার করছে আসলে বলতে বলবো আমি। তো আপনার ওনারা তখন শুনলো, উনি কিন্তু বলতে পারতো না ওনাকে সাসপেক্ট হচ্ছে, আমরা ওকে ধরে নিয়ে যাবো, বলতে পারতো, এটা করেনি। এবং এর পরের দিন হচ্ছে আপনার যে আপনার তো যেটা বলছেন, মাকে এরকম চিৎকার করে অনেক ইন্টিগ্রেট করলো যে আপনি জানতেন না, অনেক কিছু। তবে তারা কনফার্ম হইলো। দেন তখন থানা পুলিশ সাথে আমরা রেগুলার ডিল করতাম, শুনতেছি মামলা হচ্ছে, এটা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এই শুনতেছে যে একটু পরে আমাদের বাসায় পুলিশ আসবে, আমার ভাইকে চুরি হয়ে যাবে, কারণ ওরা পেয়ে গেছে। আমরা এগুলো অনেক ধরনের গল্প শুনতেছি। এবং বাংলাদেশে যেটা হয় আপনার, মেয়ে মানুষ আসলে মারা গেলে ওইটা সব কিছু পরকের দিকে চলে যায়, কোনো একটা তার ব্যক্তিগত একটা আক্রমণ করে ঘটনাটা ঘটে, সেটা সে করলেও ঘটবে, না করলেও আছে। সো ঘটনাটা ওই দিকেও নিল, যেন মানুষ আসলে এই নিউজগুলো খায়। এবং এটা কিন্তু হ্যাঁ, এবং তাদের মজার বিষয় হচ্ছে এটা কিন্তু দুঃখজনক, আমি বলবো মজার বিষয়, দুঃখজনক ব্যাপার এটা কিন্তু আমাদের বা আমার বোন দুলাভাইয়ের দীর্ঘদিনের সহকর্মীরাই কিন্তু এই নিউজগুলো করেছে ওই সমাজে। হ্যাঁ, তো এবং এটার পক্ষে কোনো যুক্তি তখন ছিল না, এখনও নেই, এখনও কোনো দিন এটা তো, কারণ আমরা পরিবারের সদস্য, আমরা কিন্তু যেই বাসায় ছিলাম ওই বাসায় আছি, ওই ফোন ইউজ করছি আমাদের, এবং আমি ওই অফিসগুলোতে কাজ করেছি। সো আমাদের কোনো রকম চেঞ্জ নেই অ্যাক্টিভিটিস। সো আমরা যদি আসলে ইনভলভ থাকতাম তাহলে তার সাথে বের হয়ে যেত। তখন তার মানে তারা আসলে জাস্ট মানুষ এগুলা নিউজ খায় বলে কিন্তু তারা করে গেছে, চিন্তা করেনি যে ওই পরিবারটা বা যারা মারা গেছে তাদের আসলে কতটা সম্মানহানি ঘটছে, বা তাদের এগুলো কিন্তু বাংলাদেশে চিন্তা করে না। আমি মনে করি এগুলোর প্রতিকার হওয়া উচিত। তো তখন মেঘ প্রচণ্ড কান্নাকাটি করতো, যেখানে যেতাম হঠাৎ করে কাঁদতো এবং বলতো যে আচ্ছা চিকিৎসা কখন শেষ হবে, ডাক্তার কখন ছাড়বে বিমি বাবাকে, ওর ট্রিটমেন্ট শেষ হয়নি। মানে আমরা বলেছিলাম যে মাটিতে রাখা হয়েছে, ওদের ট্রিটমেন্ট করছে, হ্যাঁ দুষ্টরা ওদের মেরেছে। তো ও বলতো যে কখন সুস্থ হবে, আমি কবে আসবো বাবা, কবে আসবে। তো কাঁদতো, রাত হলে কাঁদতো। এবং আমি যখন বাথরুমে গেলে, আর বাথরুম করতে পারতো রাতের বেলা, বাথরুমে গেলে চিৎকার করতো। আর ও তো ঘুম, আমি আস্তে বাথরুমে গেছি অনেকক্ষণ ধরে,
জাস্ট বাথরুমে ঢুকে ও ধাম ধাম দরজা নাও, শাঙ্কা তুই বের হ বের হ, চিৎকার ওর কান্ত, বের হওয়ার জড়ায় ধরতে একদম আমাকে ধরে আমরা খামচা ধরে থাকতো। এটা অনেক দিন চলছে না? হ্যাঁ, এটা অনেকদিন গেছে কোথাও। এবং অন্য রুমে যায়, অন্য কারোর সাথে ঘুমাইতো না, আমার সাথে ঘুমাবে এটা করতো। তাই মতো আব্বু বাবার সাথে বাবার জন্য দোয়া করে ঘুমাও, তো দোয়া করে রাতে বেলাতে, তো রাতে খেলা দেখা যেত না, রাতে খুব কাঁদতো। রাতে অনেক ধরনের খেলাকে দেখা যেত, নিচে হয়তো বিছানা থেকে পড়ে যাচ্ছি, মাটিতে গড়াগড়ি খাচ্ছি, ও হাসতো। এছাড়া এই একটু পরে কান্নাকাটি শুরু করে দিত বাবা মার জন্য, খুব ছোট ওর মানুষ আসলে তো। কেমন লাগে এটা তো আমরা চিন্তা করেও কোনোদিন জি, ফিগার জি, করতে পারবো না, ওর জি। মেন্টাল স্টেটটা হয়তো। আর বাবা মা ছাড়া ওই বয়সে ও, আমি বলবো যে আসলে ধরেন যে আমি বিশেষ করে বাবার কথা বলবো, খুবই মানে একটা আদর্শ বাবার মতো আর কি। ওকে অনেক ধরনের ইনফ্যাক্ট উনি জিনিসগুলো- মানুষ হিসেবে হয়তো খুবই মানে অমায়িক ভালো সফট ছিল। কারণ আমার একজন ফ্রেন্ডই কালকেই বলছিল যে তার কলিগ ছিল, জি জি সে রুনি আপুকে বেশি একটা দেখে নাই, বাট হি ওয়াজ সো সাপোর্টিভ আর এত ভদ্র এত ভালো। অনেক, হ্যাঁ জি। এক্স্যাক্ট, মানে শুনে এখনো তার মনে আছে কথা, সে কিছুদিনের জন্য তার সাথে কলিগ ছিল। আচ্ছা ভাই, দরজা খোলার যে ব্যাপারটা যে ও ভিতর থেকে খুলে, তো তার মানে ওনারা কখন ঢুকে কখন বের হয় এটার কোনো ঢুকলো কিভাবে? বা আপনি বলেছিলেন আমাকে যে না, আউট এটা নাই, কোনো ইন ইন অ্যান্ড অ্যান্ড আউট আউট আসলে নাই। আমাদের এটা আমরা বের করতে পারিনি, কারণ তখন র্যাবের যে টিমগুলো আসতো, এবং আমি নিজেও অনেকবার ওই বাসায় গিয়ে আমরা আসলে এটা অনেক ডিসকাস করেছি অন্য মানুষদের সাথে, পুলিশের তাদের সাথে, অনেক জার্নালিস্টের সাথে, যে আসলে এটা শুধু একটা আউট ছিল, একটা গ্রিল ভাঙা যেটা বলে, একটা ছবিও তো ওই সময় আসলে একটা শুধু ওদের যে কিচেনের সাথে যে বারান্দাটা, ওই গ্রিলটা বেঁকানো ছিল, এটা ছাড়া ওইটাতে আসলে একটা বড় মানুষের ইন আউট ইম্পসিবল। হ্যাঁ, তো এইটাই ওরা একটা কয়তলায় থাকতো? চারতলায়। চারতলায়, পাঁচতলায়, পাঁচতলায় থাকতো, এই গ্রিল দিয়ে তো আরো ডিফিকাল্ট। এক মিনিট, পাঁচতলা চারতলা ছিল। চারতলা, সরি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, এটা সেটা চারতলায় যদি থাকে গ্রিল দিয়ে তো নামা ওঠা। হ্যাঁ, এবং কি আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি যেটা তখন যারা ছিল ওদেরকেও দেখেছি, যে আমি অনেকগুলো জুতার ছাপ দেখা গেছে, যে সানসেট ছিল ওখানে, আচ্ছা, শীতকাল আচ্ছা, ছিল তো sunset, আসলে। আমি ওই সামনে ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকতো, দুজন বয়স্ক মানুষ থাকতেন, সো তাদের জন্য জিনিসটা বোঝা ইয়া ছিল না। আবার এটাও শুনেছি যে যেমন দারোয়ানরা বলে তারা কিছু দেখেনি, বাট এটাও শুনেছি যে গেটের আওয়াজ, ওই যে নিচের গেটের আওয়াজ একজন পেয়েছে, এখন আসলে জানি না। তবে চিৎকার অনেকে শুনেছিল, বাট হয়তো অনেকে ভাবছে যে বাসার নিজেদের মধ্যে কিছু একটা হচ্ছে, এই জন্য, যেটা আমাদের আসলে হয়, আমরা একে অন্যের প্রবলেমগুলোতে কিন্তু সবাই নিজেরটা নিয়ে থাকি, পাশে কী হচ্ছে এটা হ্যাঁ, আমরা। of course. সো তখন ওরা অনেকে এটা নিয়ে, বাট অনেকে বলে চিৎকার শুনেছে, আমার বোনের চিৎকার আচ্ছা। শুনেছে, এটা বলে তো আশেপাশে যা কিছু ফ্ল্যাট থেকে। বেসিক্যালি রাত 2টার পর থেকে নিয়ে এটা আমাদের সকাল ধারণা 5টার 2টা মধ্যে, থেকে ভোর 7টার মধ্যে। ভোর 7টার মধ্যে। আর ইন অ্যান্ড আউটের এখন পর্যন্ত ইন অ্যান্ড আউটের কোনো না, ওরা তো আমরা পাই না, বাট তদন্তকারী সংস্থা, আমার ধারণা কি জানেন, এটা সব কিছুই হয়তো বের হয়েছে, যেটা তো আমরা তো আসলে তদন্তকারী, আমাদের তো তদন্ত জানার কথাও না, আমরা সাধারণ মানুষ, আমাদের কেন, যে কোনো মানুষেরই তদন্ত আইন শৃঙ্খলার ব্যাপারগুলো তো জানার কথা না, এটা যারা এটার জন্য নিয়োজিত তারাই বলতে পারবেন। তারা বের করতে পেরেছেন হয়তো বা, নাহলে আসলে এটা নিয়ে তো এত ধরনের নাটক হওয়ার কথা না। আর যদি বের না করে তারা থাকতে পারেন, তাহলে তো তাদেরকে এতদিন ধরে এই দায়িত্বে রাখারও কথা ছিল না, যে ঠিক আছে এরা পারেনি, যেমন ডিবি পারেনি, ডিবির জায়গায় র্যাবকে দেওয়া হয়েছে, বাট র্যাব 12 বছর ধরে মামলাটাকে যেভাবে ধ্বংস করেছে তদন্ত প্রক্রিয়াকে, এবং আমার ধারণা যে ওরা আসলে প্রথম 1-1.5 বছরের পর এটা নিয়ে কোনো কাজ করেনি। হ্যাঁ, আমারও আসলে জিনিসটা মানে এই মার্ডার কেসটা এমন একটা মার্ডার কেস, আমরা যারা সাধারণ মানুষ প্রথমবার টিভিতে দেখি, স্পেশালি ওর ব্যাপারটা যে বাসার মধ্যে ও সারা রাত একা ছিল, কখন ঢুকলো কখন বের হয়ে, এভাবে 2টা রিপোর্টারকে এরকম, তারপরে কিন্তু এরকম অনেক রকম মার্ডার কেসেস আমাদের দেশে ইভেন পৃথিবীতে হয়, বাট আমার মানে এইরকম মানে ইম্পসিবল বিজার কেস হয়তো, আর সবার একটা ইমোশনাল কানেকশনও এই কেসের সাথে হয়ে যায় বিকজ অফ মেঘ। কারণ তখন আমারও মনে হয় যে ও যে ছোটো ছিল, মানে আমার মতো মনে হয় অনেকেই যেদিন এটা হয়, ইভেন যখন আমাদের তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে এটা 48 ঘন্টার মধ্যে এটার বিচার হবে, কোথাও না কোথাও বুঝছি যেটা হবে না, কারণ এই লেভেলের মার্ডার কেস যখন হয় ওগুলোর বিচার আমাদের মতন দেশে আমি জানি না কতখানি হয়, হওয়ার হলে হয়তো হতো। আর সো পুরোটা হয় কি কানেক্টেড, আমরা সবাই অনেকে ফিল করি ওর কারণে, যে
মানে একটা বাচ্চা ও কি ফিল করে, ওর কেমন লাগে সারাদিন। ইনফ্যাক্ট আমি কিন্তু এরপরে বিচার কখনো ফলো আপ করতাম না, বাট আমার মনে হচ্ছে এটা কত বছর হলো, 12 বছর, হ্যাঁ, ওর 13 বছর হবে 13 বছর হবে না, 12 বছরে 12.5 কিন্তু বছর। প্রতি 3-4 বছর পর পর ওর আপডেট যখন যেখানে একটু একটু যে আসতো, ও জি। কেমন আছে, ও কিভাবে হিল করলো, ওকে কে দেখে রাখলো, ওর কী হলো, সবাই কিন্তু কোনো না কোনোভাবে এই কেসের সাথে জড়িত ছিলাম ওর কারণে, যে ও মানে এটা কী হলো ওর সাথে, এটা তো ইম্পসিবল টু ইভেন আমাদের জন্য ফ্যাদম করা যে জিনিসটা কি, মানে ইভেন আপনাদের সাথে যেটা হলো জি। মানে এই একটা মার্ডার কেস কেউ কখনো আমরা ভুলতেই পারি নাই। নর্মাল মানুষ হয়তো বিচার নিয়ে একটা সময় বুঝে গেছি যে বিচার হবে না, আপনারা কি কোনো একটা পয়েন্ট ছিল যে মনে করছেন যে আসলে বিচার হবে না? 48 ঘন্টা যে বলা হয়েছিল ওই সময়টা, আমার ধারণা, এবং এটা কিন্তু ঘটনার কিছুক্ষণ পর পরই হ্যাঁ, যখন হ্যাঁ। সরাসরি আইনমন্ত্রী যে বলছে 50 বছর হ্যাঁ। সময় দিতে হবে, এটা কি আসলে কোনো লজিক্যাল কথা? 50 বছর কি একটা মার্ডারার বেঁচে থাকে নাকি? এটা একটু তুইলেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আচ্ছা, এটা we are আমি going there, বলে দিচ্ছি। হ্যাঁ we are going there, আমি বলি। হ্যাঁ হ্যাঁ 48 ঘন্টা উনি কিন্তু বলেছেন, আমার ধারণা উনি নিশ্চয়ই কোনো গ্রিন সিগন্যাল পেয়েই বলেছিলেন ওই সময়টা, এবং তারপরের দিন কিন্তু পুলিশের তৎকালীন আইজিপি বললেন যে পরিধানযোগ্য অগ্রগতি আছে, এবং উনি একটা প্রেস ব্রিফিং করবেন, আমরা ওই জন্য অপেক্ষা করলাম, তারপরে সব চুপ হয়ে গেল। তো আমার ধারণা যে ওগুলো সবই হয়তো ছিল। সো আপনার বিশ্বাস যখন 48 ঘন্টার আলটিমেটামটা দেয় তখন তিনিও মানে হোপফুল হয়েই বলেন, আমার মানে ধারণা কোনো না, হোপফুলি এমনিই বলে তার নাই। তো হোপফুলের জায়গা হ্যাঁ, না, মানে এমনিই সে বলে নাই। নিশ্চয়ই জেনেই জেনেই বলেছে, বলেছে, হ্যাঁ। আচ্ছা। পরে হয়তো কোনো কারণে সেটা, আচ্ছা। নাহলে 48 ঘন্টা বলার তো সেটা কথা না, এক দায়িত্বশীল জায়গা হ্যাঁ, থেকে। এত বড় আবার একটা- এমন হতে পারে যে আসলে আমাদের তো দেখেছি তৎকালীন যারা অনেক দায়িত্বজ্ঞানহীন কাজ তো করেছে, এটা হতে পারে। এবং আমরা কিন্তু মনে করি যে, মনে করতাম তখনও যে আমরা এটা বের হবে, আমরা এখনও মনে করি আসলে বের হবে, হ্যাঁ। কিন্তু 15-12 বছর অনেক লম্বা একটা সময়, এর মধ্যে তারা যেভাবে সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাতে হয়তো একটু টাফ হয়ে যাবে এখন যারা কাজ করবে। বাট আমার সবসময় মনে হচ্ছে যদি সরকার আন্তরিক হয়, এখানে তদন্তকারী সংস্থা কোনো বিষয় না, সরকার আন্তরিক হলে এটা যে কোনো তদন্তকারী সংস্থার পক্ষেই এটা বের করা সম্ভব হতো। এবং বাট আমরা শেষের দিকে এসে আসলে বিচার চাওয়ার মনে হতো যে আসলে আপনি কার কাছে চাচ্ছেন বিচার, সেটাও আপনার নিজেকে ছোট মনে হতো আসলে, যে আপনি কার কাছে যাচ্ছেন, যার কাছে আসলে কোনো বিচার নেই, আপনি যার তার কাছে যে কোনো জিনিসটা চাবেন না। এখন আমরা আসলে কিছুটা আলোর মুখ দেখছি আমি বলবো, বাট আমরা যতক্ষণ পর্যন্ত আসলে আপনার কোনো ভিজিবল অগ্রগতি না দেখব বা জিনিসটা না হওয়া পর্যন্ত আসলে এটা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই। সব কিছু আসলে এক পয়েন্টে, কারণ আপনার শুরুর দিন যা ঘটেছে এখন পর্যন্ত কিন্তু ওই পয়েন্টেই সব কিছু আটকে আছে, কিছুই আগায়নি। কোনো অগ্রগতি কিন্তু আমরা কিন্তু জানতে পারিনি, যে বিচার তো অনেক পরের ব্যাপার, কিন্তু কারা করেছে, কী কারণে হয়েছে আমরা কিন্তু জানি না। আচ্ছা, আমরা জানতে চাই, আমরা বলছি যে এটা অনেক বড় কারণেই হোক, যেসব রিজন আমরা শুনি, আমরা মনে করি নিজেরা যেগুলো হতে পারে, বা অনেক ছোট কারণেই হোক, অনেক ধরনের গল্প তো শুনেছি আমরা, চুরির গল্প, পরকীয়ার গল্প, অনেক যে পরিবার ভাইরা জড়িত, অনেক যেটাই হোক, কেউ না কেউ তো খুন করেছে, এবং সেটা নিশ্চয়ই কোনো মানুষই করেছে। হ্যাঁ, এটার কারণটা কি এবং আসলে কারা করেছে এটা আমরা জানতে চাই, এবং প্রকৃত খুনিদের আসলে সুষ্ঠু তদন্তের মধ্যে বিচার আমরা চাই। আর সেদিন কি কিছু মিসিং আছে বাসা থেকে? হ্যাঁ, সেদিন দেখেন মিসিং ব্যাপারটা কিন্তু খুবই, আপনি যদি বলেন এটা অনেক সন্দেহ করার মতো ব্যাপার। পুরো বাসার মধ্যে কোনো কিছু 3টে রুম পুরো আনটাচড। ওকে, হ্যাঁ, সাগর ভাই একটা ল্যাপটপ ছিল নষ্ট, ওটা কেউ টাচ করেনি, টিভি জার্মান থেকে রয়েছে এগুলো কেউ টাচ করেনি, ওদের রুমের মধ্যে তছনছ করা হয়েছে, কোনো কিছু নেওয়া হয় নাই, শুধু গহনা নেওয়া হয়েছে। আপুর ফোনটা সাগর ভাইয়ের 2টা ফোনের চেয়ে দামি ছিল, সাগর ভাইয়ের ফোনের চেয়ে দামি ছিল, হ্যাঁ। সাগর ভাইয়ের ফোনটা শুধু সাগরের ফোনটাই নেওয়া হয়েছে, 2টা ফোন ছিল, 2টা ল্যাপটপ ছিল, একটা সাগর ভাই যে ল্যাপটপটা নিয়ে যায়, বাদ বাকি সবই কিন্তু বাসার মধ্যে ছিল। আচ্ছা, সো হ্যাঁ। সাগর ভাই ল্যাপটপ, সাগর সাগরের ভাই ফোন ফোন। এন্ড গয়না, এবং আমার গহনা, এবং গহনাটা হতে পারে যে একটা আইওয়াশ, যে হ্যাঁ গহনা হ্যাঁ, নিলে তো আপনি চুরির একটা আরো অনেক কিছু ইয়ে নেবেন, না, একটা হ্যাঁ। বাসার মধ্যে তখন তারা জার্মান থেকে এসছে, অনেক কিছু এগুলো কিন্তু কেউ নেয়নি, তখন কেউ নেয়নি, মানে ওই ছাড়া। এবং অন্য রুমগুলো টোটালি আনটা, যদি আসলে কনভেনশনাল চোর বা ডাকাত আসতো যারা, সব রুম ট্রাই করতে, সব রুম ট্রাই করতো, ওর রুমে একটা জায়গায় শুধু একটু সার্চ করা মনে হয়েছে এমন মনে হলো, এছাড়া বাদ বাকি রুমগুলো একদম একদম ক্লিন, আচ্ছা। হ্যাঁ, কোনো কিছু টাচ করা হয়নি। আর দামি ফোনটাও নেয়নি? না, দামি ফোনটাও নেয়নি, দামি ফোনটা কিন্তু রেখে গেছে, দামি ফোনটা, কারণ আমার বোনের যে ফোনটা ছিল নোকিয়ার ফোন মডেল, তখন টাচ স্ক্রিন, ওই ফোনটা কিন্তু তখনকার সময়কার হ্যাঁ, ফোন, ওইটা কিন্তু তারা ফেলে গেছে, ওরা নেয়নি। এইটা এক প্রকার আমি বলবো আল্লাহর রহমত হতে পারে, কারণ সেই ফোনটা না থাকলে ও ফোন করতে পারতো না। না, হ্যাঁ। ওই ফোনটা হচ্ছে আরেকটা ফোন ছিল, তো আমি যেটাতে কল দিচ্ছি এটা ছিল বাটন ফোন, একটা পিঙ্ক কালার, একটা নোকিয়ার আই গেস, বা ওইটা বাসায় থাকতো না, ওইটা না না, মা ওইটা বাইরে একটা ফোন ছিল।
না না বাটন ফোনে কল না দিছি। না সবই বাটন ফোন ছিল, আপুরটা ছিল বাটন অ্যান্ড টাচ, ওই নোকিয়ার একটা মিউজিক বুঝতে ছিল, পারছি, হ্যাঁ। ওই ফোনটা ছিল তখন পিঙ্ক কালারের। হ্যাঁ, খুললে টাচ হয়ে যেত, আবার মানে না button খুললে ছিল। না, আপনার ওই দুইটা অপশনই ছিল, টাচ অ্যান্ড touch button ইয়া option ছিল, ছিল। ওই ও টাচটা দেখে করা যেত আর কি। ওই ফোনটা 536 জনে কিনে মনে করে ওই ফোনটা থেকে ফোন এখন সবগুলো ফোন যদি নিয়ে যেত, কোনো সব- তাই কমিউনিকেশন তো হওয়ার রাস্তা কথা, না যদি থাকতো, চোরটা- কতক্ষণ, মানে এটা তো হ্যাঁ সেটা হতো না, তখন তো আমরা খোঁজ করতাম মেগাস কেন, কারণ আমার মা তো একটু পর পর খোঁজ নিত সব সময়, কারণ আমাদের মুখস্থ হয়ে গেছে এই সময়টা মেঘ আসবে, এটা মেঘ আসবে। সো আপনার হয়তোবা ওইটা হয়তোবা নেওয়া হতো, কিন্তু এই যে এই জিনিসগুলো রেখে গেল, নর্মাল কেউ হলো তো নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য ছিল বলে। এবং আমার বোনকে ধরেন একটাই, মানে একটা আঘাত ওর কাছে, কিন্তু আমার দুলাভাই কিন্তু অনেক ইন্টারোগেট করা হয়েছে, এরকম কিন্তু মনে হয়েছে, কারণ তার হাত বাঁধা, এবং ওই বাঁধার আসলে আমাদের সাধারণ মানুষের পক্ষে বাঁধার মতো না। আপনি যদি দেখেন খুবই ও দুইটা হাত পা এবং পিছিয়ে আড়মোড়া করে বাঁধা, এবং প্রচুর স্টেপ, তার 40টার মতো স্টেপ করা হয়েছিল। ও আপুর একটা আঘাত ছিল, হ্যাঁ। একটা আঘাতেই ওনার হ্যাঁ। আর ভাইয়ের সাগর সাথে ভাইকে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে তাকে আসলে অনেক তাকে জিজ্ঞেস করা হয়েছে, মানে বা তারপর অনেক ক্ষোভ ছিল একটা, যে তাকে করেছে অনেক ক্ষোভ থেকে, কারণ সরাসরি স্টেপ ছিল ওই সময়টায়। তাহলে কি এটা একটা সাগর ভাইয়ের মেইন ভিকটিম ছিল, নাকি দুইজনই তাদের টার্গেট ছিল? আমাদের আসলে যেহেতু আসলে জানি না, বাট এনআরটি সেক্টর যে বলে যে রিপোর্টের কথা, আমাদের কাছে মনে হয় কি যে আমার দুলাভাই আসলে এনার্জি সেক্টরে একজন বাংলাদেশের টপ মোস্ট সাংবাদিকদের একজন ছিল। হ্যাঁ, তো ওদের 2-3 জনের নাম যদি আসতো ওর নামই আসবে। এবং ও এনার্জি বাংলা নামে একটা ইয়াও চালায়, আপনার হচ্ছে একটা তার তখন একটা ওয়েবসাইট ছিল, ওই সময়টা কিন্তু একটা অনলাইন নিউজ পোর্টাল খুব কমই ছিল বাংলাদেশে, ও একটা ছিল। সো এনার্জি সেক্টরে তার খুব ভালো যেহেতু যোগাযোগ, তার সোর্স অনেক স্ট্রং। এবং হিলে বাংলাদেশে হিল ট্র্যাক্স, তার একটা বইও ছিল, কর্নেলকে আমি মনে রেখেছি, পার্বত্য চট্টগ্রাম নিয়ে। সো এই এবং ওইটাতেও কিন্তু যদি আপনি বলেন যে খুব ভালো সাংবাদিকদের একজন, সেই এই দুইজন। সো কোনো কিছু তো ঘটে ওই পাশ থেকে হওয়ার সুযোগটা আমি মনে করি, আমার মনে হয় যদি ওই ধরনের কিছু হয়। এবং এরপরে কিন্তু আমরা বিদ্যুৎ সেক্টরে যে তৎকালীন গভর্নমেন্টের সামিট গ্রুপের, এতে কিন্তু অনেক লুটপাট আমরা দেখেছি। হ্যাঁ, প্রচুর পরিমাণে বিদ্যুৎ সেক্টরে লুটপাট হয়েছে, এই পরপরই কিন্তু সব কিছু হয়েছে। তো এটার একটা কারণ আমরা মনে করি, বাট আসলে যেহেতু পুরো জিনিসটা কোনো কিছুই আমাদের কাছে নাই, আমরা তো অনেক কিন্তু ভাই ছোট ছোট গুজব বা ছোট ছোট মানে অনেক রিজন, অনেক কিছু বা অনেক হিন্টস আমাদের মানে ছিল, যেমন ধরেন তারা হয়তো ওই দিন রাত্রে মানে ডিনার করে, ওদের সাথে থাকে, নর্মালি গল্প গুজব করতে থাকে। এখন যেটা বুঝলাম যে সাগর ভাইয়াই যদি আর 2টায় আসে, তো অবভিয়াসলি তারা তো 2টার আগে বাসায় ছিল না। তো মানে গুজবগুলো কি কি মেজর গুজব, যেগুলো আমার মনে হয় আপনার মনে হয় এখন দূর করে দেওয়া উচিত, যেটা মানুষ এখন না, তখন তো একটা প্রচুর গুজব হ্যাঁ। ছড়ানো হয়েছে। তখন তো ফেসবুকে এত মানুষ না থাকার কারণে একটা তারপর প্রচুর গুজব, এবং খুব অদ্ভুত ধরনের গুজব। আমি একটা জিনিস পড়লাম একটা পোস্টে লেখা যে আপু মারা যাওয়ার সময় মেঘকে বলতেছে, মেঘ আমাকে তো ওরা ধরে ফেলছে, তুমি ভাগো, তো মেঘ ভেঙে গেল। হ্যাঁ, মানে এই ধরনের খুবই রূপকথার গল্প টাইপের। তারপরে আপনার হচ্ছে যেটা বললাম যে অনেক বড় বড় পত্রিকাই এই আপনার এই যে পরকীয়া এই ধরনের ব্লেম দিয়ে, বন্ধু এগুলা দিয়ে, যেটা পরবর্তীতে মনে হচ্ছে এগুলো আসলে এক ধরনের, আমি বলবো যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। 2টা রিজন, একটা তো এগুলো করা হয় একটা হয়তো গোয়েন্দা সংস্থাকেই সহযোগিতা করার জন্য, তারা হয়তো এই ধরনের নিউজ জানা হচ্ছে জিনিসটা, আপনি মানুষ কনফিউজ হয়ে যায়। সো আপনি অন্য জিনিসটা বিজি থাকবেন, সো প্রকৃত খুনি যারা তাদেরকে আড়াল করার ব্যাপারটা থাকে, বা প্রকৃত খুনিকে আনার পর সেটাকে প্রুফ করার ব্যাপারটা, যে 50টা গল্প আপনি ছড়িয়ে দিয়েছেন, সো এইখানে আপনি আসলে যে যার মতো করে একটা ধারণা করতেছে। এবং আমাদের এখানে যেটা আমি বললাম যে একটা যদি আপনি মেয়েরই ঘটনা যে পরকীয়া এই ধরনের আনতে পারলে কিন্তু জিনিসটা মানুষ কাছে খুবই গ্রহণযোগ্য হয়, বা পরিবার থেকে হয়েছে, অ্যাডিক্টেড ভাই, এই ধরনের গল্প। যেমন আমি জীবনে কখনো সিগারেট খাই না, আমাকে বলা হয়েছে আমি অ্যাডিক্টেড, আমি সবসময় আপনাকে বলা হয়েছে? হ্যাঁ, আমার ছোটো ভাইকে আমাকে সব অ্যাডিক্টেড। তবে একটা নিউজে বলা হয়েছে যে এরকম যে আমি ভয়ানক পাওয়ারফুল, তো আমার ভাই করছে, আমি তাকে সেভ, আমার হাতে মন্ত্রীরা থাকে, মন্ত্রী আমার হাতের মোটে, আমি তাদেরকে সেভ করেছি, অর্থাৎ আমি একটা সাধারণ জব করি। তো এই জিনিসগুলো বলা হয়েছে। এবং রিসেন্ট তারপর তো চুপ হয়ে গেল, রিসেন্ট কিছু গল্প অনেকে বলছে। তো এরকম একজন বলছে যে তার কাছে খুবই কনফিডেন্সিয়াল স্ট্রং সোর্স আছে, সে জানে এটা সাবমিট করেছে, বা এরকম অনেকের নাম অনেকে আসতেছে। তো আমি বললাম যে ভাই আপনি আমাকে, এগুলো আমরাও মনে করি আসলে সব কিছু আমরা, বাট আপনি আমাকে জিনিসগুলো শেয়ার করেন, কারণ আমি ওর ভাই এবং আমি মামলার বাদী। সো আমি এটা আমার জন্য সুবিধা হবে। তো বলতেছে আপনি তো নিজে অনেক কিছু জানেন, আপনাকে দিব না আমি জিনিসটা। তো আমি যেটা বুঝলাম যে আসলে উনি আইদার সেম, যে জিনিসটাকে আসলে অন্যদিকে ডাইভার্ট করা একটা প্রোপাগান্ডার পার্ট হিসেবে সে আছে, অথবা আপনার যে
অ্যাটেনশন সিকার, যে আপনি এটা নিয়ে লিখলে মানুষজন দেখে, শেয়ার করে। তারপরে বাইরে একটা অর্গানাইজেশন সাংবাদিক দিনের কাজ করে, ওরা আমাকে একটা রেগুলার যোগাযোগ করে, ওরা একটা টেক্সট করলো যে এটা কতটা ট্রু। তা আমি দেখলাম ওখানে যে কার্টুনিস্ট কিশোর ভাইয়ের কথা বলা হয়েছে। কিশোরের ঘটনা তো আসলে অনেক পরে, 20-21 সালের ঘটনা। নাফিস শারাফাতকে নিয়ে একটা বললো যে উনি সাগরুনিকে নেওয়ার কারণে র্যাব তাকে সরকার অনেক অত্যাচার করেছে। সো যে যার মতো একটা ন্যারেটিভ দাঁড় করানো, এটা হতে পারে যে আসলে জিনিসটাকে ডাইভার্ট করা, একটা হতে পারে যে আপনার অ্যাটেনশন সিক করতে চায় তারা। তো না, কারো কাছে যদি প্রুফ থাকতো তাহলে তো আসলে আমাকে দিতে পারতো, বা তারা এটা তো সামনে আসতো। কারো কাছে কিন্তু প্রুফ নেই, যে যার মতো গল্প বলে যাচ্ছে। আমাদের প্রুফ দরকার আসলে, আমরা জানতে চাই হয়তো এই জিনিসগুলোই সত্যি, কিন্তু সেটার পিছিয়ে আসলে কি জানা আছে। কোনো কিছু বেস, হ্যাঁ, বেসলেস কথা আসলে একটা ব্যাপার নিয়ে ইটস লাইক ট্রু, মানে ট্রু হইলেও মানে এটা তো অ্যাটলিস্ট ভেরিফাই করা উচিত। তো এটা যদি পোস্ট করে, ধরেন যে যে বিষয়ে পোস্ট করলো, ধরেন এটা যদি আমিও দেখতে পারি, যে করছে ও তো দেখতে পারবে পোস্টটা। হ্যাঁ, তো ও একটা প্ল্যানও করতে পারে মানে ওইটা থেকে সরে যাওয়ার। তো অবভিয়াসলি সবার করা উচিত কি আমাদের সাথে ইদার ডিসকাস করতে, অথবা যেখানে আর কি যাদের সাথে ডিসকাস করার কথা ওদের সাথে ডিসকাস। আচ্ছা ভাই, তো এরপরে মেঘের দায়িত্ব অনেকে নিতে চায়, সরকার ওকে সাপোর্ট করতে চায়, অনেক সংস্থা ওকে সাপোর্ট করতে চায়। ওভারঅল কি অ্যাজ কেউ পাশে ছিল? ফর রিয়েল কেউ কোনো সাপোর্ট বা কিছু করেছে? যতদূর আমরা জানি কমপ্লিটলি আপনারাই ওর ফুল দায়িত্ব নিয়েছেন। সত্যিকার আমাদের তো কিছু ফ্যামিলি ফ্রেন্ড ছিল যারা আসলে অনেক সাপোর্ট করেছে আমাদেরকে, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিল। বাট হ্যাঁ, শুরুর দিকে যেমন একটা খুব যে তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু ওর দায়িত্ব বললো যে ওর দায়িত্ব নিয়েছে। এবং এটা নিয়ে কিন্তু উনি এর আগেও নিমতলি ঘটনা আমরা দেখেছি, উনি যে তখন যে তিন বোন, ওদের দায়িত্ব নিয়ে কিন্তু অনেক বাহবা কুড়িয়েছিল, মানুষ অনেক তাকে বলেছিল ভালো। তো এটাও মেঘের ব্যাপারে উনি দায়িত্ব নেন। কিন্তু আসলে এবং তখন আমার মা, উনি কিন্তু একটা গণভবনে একটা কথা বলেছিল যে আপনি ওর দায়িত্ব নিতে হবে না, আপনি বিচার দেন, আমরা বিচার চাই, আমরা যারা খুন করেছে তাদেরকে আপনি ধরে দেন। তো কিন্তু এরপর কিন্তু কোনোদিনও আসলে উনি এইটা ব্যাপারে খোঁজ নেননি। এবং আসলে হয়তো বা উনি একটা স্ট্র্যাটেজি ছিল যে এই জিনিসটা বলে একটা মানুষের পাওয়া। এছাড়া বাদ বাকি অনেকেই ওকে নিতে চেয়েছে, অনেকে খুবই সিরিয়াস ছিল যে ওকে অ্যাডপ্ট করবে, ওকে নিবে। কিন্তু জিনিসটা আসলে এত টাফ, এত ইজি ছিল না ওই সময়টায়। একটা তদন্তধীন ব্যাপার, তার মধ্যে হচ্ছে ওর গার্জিয়ানশিপ, তখন বাবা মা কেউ নেই। হ্যাঁ, যে আবার যেহেতু ফ্যামিলি এখানে আছে, সব কিছু মিলে ওর তখন পাসপোর্টের বাইরে অনেকে নিতে চেয়েছে। এবং যখন আসলে তাদেরকে আমরা ডিনাই করেছি, এরপর থেকে তারা আমাদের নামে অনেক আজে বাজে কথা অনেক জায়গায় বলেছে। তারা কিন্তু মানে আমাদের ক্লোজ লোকজন, অত সাংবাদিক কমিউনিটির বা আত্মীয় স্বজনের মধ্যে। এবং তারা তখনই বললো যে আসলে যে আমরা মেঘকে দিতে চাই না, বা আমাদের কোনো উদ্দেশ্য আছে এরকম। হ্যাঁ, এবং আসলে মেঘকে কেমনে বড় করবে এটা তারা। কিন্তু এরপরে তারা কিন্তু কোনোদিনও আসলে আপনি যদি মেঘকে নিতে চাইতেন আপনার তো মানে ভালোবাসা থেকে, সো ভালোবাসা তো আপনার কখনো আসলে কমে যাওয়ার কথা না। বরঞ্চ আপনি যদি ওকে নিতে না পারেন, আপনি ওকে তখন আরও বেশি আপনার একটা সার্ভিলেন্সের মধ্যে রাখবেন। ঠিক আছে, কেমনে বড় করতেছে, আমরা দেখি কোনো হেল্প লাগে কিনা। এই মানুষগুলো কিন্তু পরে 12 বছর আমরা কোনোদিন খুঁজে পাইনি ওনাদেরকে। বেসিক্যালি কারো থেকে অ্যাজ সাচ কোনো ফাইন্যান্সিয়াল হেল্প বলেন বা কিছু না, যারা ইমোশনালি সাপোর্ট করে, যারা পাশে ছিল, হয়তো ওরা এখনো আছে। জি, বাট তারা এখনো আছে, অনেক সাপোর্ট করেছে, কিন্তু এভাবে কেউ করেনি। এবং আমরা কিন্তু আসলে কোনো ফাইন্যান্সিয়াল কোনো হেল্প আমরা কিন্তু নিতে চাইও নেই। যেমন আমাদেরকে একজন বলবো যে আমিও যখন টাকা দিতে চাচ্ছি, আমরা তো না বলছি, বা ওর পড়াশোনার দায়িত্ব নিতে চাচ্ছি, এগুলো আমরা চাচ্ছি না। তো বললো ভাই, আপনার যদি মনে হয়, আপনি যদি আপনার দরকারই পড়ে, আপনি শুধু পেপারে দিয়ে দেখেন না যে মেয়েকে টাকা লাগবে, দেখেন কত টাকা উঠে। তো যেহেতু আপনারা নিচ্ছেন না, এগুলো আমরা কখনো এগুলো কোনো অ্যালাউ করিনি। হয়তো বা এটা নিয়ে একটা বাজে কথা শুনতে হতো যে আমরা ওকে দিয়ে টাকা নিচ্ছি, এই ধরনের কথাবার্তা। এটা আরেকটা ডাইমেনশন পেতে হতো ব্যাপারে। আসলে এটা প্রয়োজনও হয়তো ছিল না যে কেউ ওর দায়িত্ব নেই, বিচারটা ছাড়া হয়তো কিছু না। আসলে আমরা মনে করি যথেষ্ট আমরাই পরিবারের ক্যাপেবল ওকে বড় করার জন্য, আমাদের পরিবারের সন্তান। হ্যাঁ, আমার একটা মাত্র বোনের সন্তান, আমরা তো আমাদের 100% দিব ওকে বড় করার জন্য। অবশ্যই। হ্যাঁ, আচ্ছা ভাই, তো মামলাটা 12 বছরে 111 বার, এটা 112 বার র্যাবের এবং 2 বার ছিল ডিবি, মোট 114 বার হয়েছে। কদিন আগে একবার 114। এবং আমাদের রিসেন্ট সাবেক আইনমন্ত্রী বলেছিল যে সময় লাগলে 50 বছরও সময়ে এটাকে দিতে হবে। বাট 50 বছরে না খুনি বাঁচবে, চান্সেস আর ভেরি হাই যে ওরও বয়স এমন একটা হবে যে ও আপনার থেকে মানে ও বাঁচবে না। মানে এটা একটু অবাস্তব ছিল সময় চাওয়াটা। এগুলো তো আসলে কি বলি, শুধু উনি তো নয়, তার আগে যেমন আমি যে
আরেকজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মহিউদ্দিন খান আলমগীর, এরকম আরও অনেকে। এবং আপনার হচ্ছে যে যেমন আমি শুনেছি যে শেখ হাসিনাও বলেছিল যে কেউ জানলে সবার জন্য লজ্জার ব্যাপার হবে। তো লজ্জার ব্যাপার হবে না আনন্দের ব্যাপার হবে, এটা তো আসলে ওনার ব্যাপার না। ওনার দায়িত্ব হচ্ছে নাগরিকের বিচার দেওয়া। আইনমন্ত্রী যে কথা বলেছে বা এই যে দিনের পর দিন র্যাবের কেউ তদন্ত নিয়ে কথা না বলা, তারা কিন্তু দেখেন তারা 2 পুড়িয়া গাঁজা ধরলেও কিন্তু বিচার প্রেস ব্রিফিং করে, তাই না? কিন্তু এই মামলার ব্যাপার শুরুর দিকে কিন্তু তারা নিজেরাই, আমরা যেখানে চলে আসে র্যাবের লোকজন কথা বলবে, তখনকার যারা তাদের লিগ্যাল মিডিয়া ডিরেক্টর ছিল উনি, কিন্তু দেখেন এরপরে কিন্তু তারা এটা নেই, আমরা যোগাযোগ করে কথা বলতো না। বাদী হিসেবে তো আমার সেই অধিকারটা আছে তাদের থেকে শোনার, তারা বলতো না। তো এটা আসলে একটা যেটা মানে গায়ের জোর হয়ে গেছিলো, ঠিক আছে আমরা বিচার করবো না। আইনমন্ত্রীর কথাটা কিন্তু তাই, যে বাংলাদেশে আসলে আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা কিছুই তো এখনও নেই। ইনফ্যাক্ট তাদের যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে ওটা করতে এখন হয়তো অনেক কষ্ট আমাদেরকে, মানে যারা আছে তাদেরকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। সো তারা একটা গায়ের জোর চলে আসছে, যা খুশি বলে দেবো একটা। এবং উনি ওইটা থেকে একটা আইনমন্ত্রী কিন্তু এটা কখনোই বলতে পারেন না যে দরকার হলে 50 বছর সময় দিতে হবে। এটা তো হইতে পারে একটা, তাহলে তো আপনার যে কোনো মৃত্যু হলো। এবং এটা এমন সাগরণীর মতো একটা কেস, যেটা আসলে আপনি যদি এখন বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে গিয়েও এটা নিয়ে জানতে চান, মানুষ কিন্তু এটার ব্যাপারে তারা জানতে চায়, বিচার চায়, তারা আমাদেরকে জড়া ধরে মানে কান্নাকাটি করে। এমন এখনও 12 বছর পরেও আমরা দেখেছি। সাগরণীর বিচার না হওয়াটা শুধু পরিবারের জন্য যে হতাশাজনক ব্যাপারটা কিন্তু তা না। এটা আপনার বাংলাদেশের আমরা একটা সাধারণ পরিবার বিলং করি, তাই তো আমরা বাংলাদেশে একটা আর 10টা মিডল ক্লাস ফ্যামিলির মতো। আমাদের এটার বিচার না হওয়া কিন্তু আসলে আপনার সাংবাদিকতা বলেন, নর্মাল মানুষের নিরাপত্তা বলেন, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার ইনসিকিউর জায়গায় চলে যায়। হ্যাঁ আসলে। আচ্ছা ভাইয়া, তো আরেকটা হচ্ছে যে ওর যে ট্রমাটা, কোনো তো যেরকম বললেন যে তখন আসলে অ্যাজ সাচ কোনো সাইকোলজিস্ট থেরাপিস্ট ছিল না, এখন আমাদের দেশে যে খুব একটা আছে তাও না, থেরাপিতে আমরা অতটা বিশ্বাসী না। তো ওর তো ট্রিগার হয়েছিল, আপনি যেটা বললেন যে যখন হোলি আর্টিজানের ঘটনাটা ঘটে, ওটা কি আপনি কি বুঝছিলেন যে এরকম একটা জিনিস দেখে যে ওর এভাবে করে ফিরে আসতে পারে, ট্রমাটা, ব্লাড অ্যান্ড এভরিথিং দেখে? জি, ওইটা আমাদের কাছে মনে হয়েছে, কারণ যেন ওর ঘটনার পরে এটা তো আসলে ওর মধ্যে বিশাল একটা মেন্টাল প্রেশার ওই সময়টা গিয়েছে। আমাদের ইভেন এমন না যে বাসার অন্যরা ওকে, সবাই ট্রমাটাইজ। তো এর মধ্যে হচ্ছে আমরা কিন্তু ওই সময়টা কোনো বাংলাদেশে তখন চাইল্ড সাইকিয়াট্রিস্ট পাইনি। আমরা যাদের সাহায্য নিয়েছি ওনারা অনেক বড় সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যারা ছিলেন, কিন্তু ওনারা কিন্তু চাইল্ড স্পেশালিস্ট না। সো এই ধরনের কিছু তারা এখন হ্যান্ডেল করেনি। সো ওইভাবে একটা বাচ্চাকে করাটা এটা তখন খুব টাফ ছিল। তো আমরা চেষ্টা করেছি আমরা যতটুকু জেনে বুঝে মানুষের সাথে কথা বলে বা হয়তো গুগল সার্চ করে কীভাবে হ্যান্ডেল করতে হয় ওইভাবে চেষ্টা করেছি। এবং এটা কিন্তু অনেকদিন পর্যন্ত ছিল। যখনই আপনার মৃত্যুবার্ষিকী সময়টা আসতো তখন কিন্তু আমার মা এবং ও একটু কেমন যেন হয়ে যেত আর কি, তারা হ্যাঁ একটু ডিপ্রেশনে চলে যেত এই ধরনের। এবং আমার কাছে শহরে হোলি আর্টিজানের যে প্রথম টিভি খুলে যখন রক্ত দেখলাম, আমরা একটা বাসায় ছিলাম, ও পুরো রাস্তা চিৎকার করছিল, মানুষজনকে বলতেছিল আপনি দেখছেন কেমনি রক্ত গুলি করছে, চিৎকার করে। এটা কিন্তু খুব একটা নর্মাল আচরণ ছিল না ওর ইয়াতে হিসাবে। তো আমার ধরো রক্ত দেখে ওর মধ্যে জিনিসটা ট্রিগার করে। এবং তো আল্লাহর মধ্যে এখন এগুলো কিছু নেই, এখন তো এগুলো প্রবলেমও হয় না। বাট অনেক 4-5 বছর পর্যন্ত এটা আমাদেরকে একটু ঝামেলার মধ্যে ছিল। আচ্ছা, আমার মনে হয় যারা আমরা ওকে ছোটোবেলায় দেখতাম আর ওর কথা ভাবতাম, আমার মনে হয় অন বিহাফ অফ দ্য এন্টায়ার নেশন, মানে আমি নিজে একটা মা হয়ে আমি মানে আই এম রিয়েলি সরি, মানে এন্টায়ার নেশনের পক্ষ থেকে তোমাকে সরি যে তোমার মা বাবা ছাড়া বড় হতে হয়েছে। এবং ওই দিন সকালে তোমাকে যেটা ফেস করতে হয়, দেখতে হয়, ভয়টা, ওই ফিয়ারটা, মানে তোমার এন্টায়ার চাইল্ডহুড, যে মানে ইভেন স্পেশালি ওই বয়সটা, বিচার তো হয় নাই, বিচার আমাদের হাতে না বাবা। বাট আমি মানে জেনুইন অন বিহাফ অফ এভরিওয়ান, মানে এন্টায়ার নেশন যারা এই কেসটা দেখে সবার পক্ষ থেকে সরি, বিকজ আসলে এটা তুমি ডিজার্ভ করো না, এটা আর কেউ ডিজার্ভ করে না। আমি শিওর তুমি নিজেও চাও না যে এটা আর কারো গোত্র করতে হবে। তোমার যেটা গোত্র করতে হয়েছে এটার জন্য সত্যিই দুঃখিত, আর মন থেকে মানে আমি শিওর যে আমরা সবাই হয়তো চান্স পেলে সরি বলবে তোমাকে। আর মাশাআল্লাহ তুমি অনেক ওয়েল গ্রুমড, আমি আবারও বলছি আমি সত্যি খুব ইমপ্রেস, তুমি এত ওয়েল গ্রুমড, এত সোর্টেড একটা বাচ্চা, মাশাআল্লাহ, আল্লাহর রহমত তোমার উপরে আছে। আর দোয়া করি তুমি যেন আরও বড় হও। আর যেভাবে তুমি ট্রমা ডিল করলা, অনেক বাচ্চা কিন্তু মা বাবার বকাও এত সুন্দর ডিল করতে পারে না, তুমি এত বড় একটা জিনিস ডিল করছো। তুমি ইউ আর স্পেশাল, তোমার মেন্টাল স্ট্রেংথ বলো, তোমার ইমোশনাল এবিলিটি, মাশাআল্লাহ, অ্যান্ড ইউ আর ভেরি লাকি যে তোমার এত ভালো একটা মামা নানি তোমার সাথে ছিল। তো এটাই আর কি বাবা, মাশাআল্লাহ, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার স্কুল লাইফটা তো মোটামুটি? হ্যাঁ, স্কুল লাইফ তো অলওয়েজ ভালোই ছিল। তো ফুটবল খেলেছি, তারপর তার সাথে তো
ক্রিকেটটা প্রফেশনালি খেলতাম। তো মানে স্কুলের টিমে একবার খেলছিলাম, ওই একবারই হচ্ছে অনেক ভালো বোলিং করছিলাম, স্কুলে অনেক ইয়াং ছিলাম। অ্যান্ড বাকিরা ছিল হচ্ছে A-levels ক্লাস 9 এরকম, আমি ছিলাম হচ্ছে ক্লাস 6-এ। তো আমি আমার খেলা থেকে টিচাররা সবাই অবাক হয়েছে। একটা টুর্নামেন্টে খেলছিলাম, ফুটবল খেলছিলাম আমাদের, যেহেতু আমি বিআইটির, আমি O-levels বিআইটি থেকে দিয়েছি। তো বিআইটিতে হচ্ছে বিআইটিতে আমি বিএফটি খেলছি। দেন ওদের অনেক ওদের এমিউন্স হয়, ওখানে আমি গেছিলাম। তো স্কুল লাইফ বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক এনজয়েবল হয়েছে, অনেক ক্লোজ টিচার পাইছি, অনেক ভালো ফ্রেন্ডস পাইছি যাদের সাথে লাইক মানে অলওয়েজ ভালো থাকা যায়। তো নেক্সট তো তাহলে ও বাইরে পড়াশোনা করতে অ্যাপ্লাই করবে বা বাইরে যাবে? ও তো জার্মানি আসলে এখন আর থাকতে চায় না, যেহেতু চলে যেতে চায়। জার্মানি একটা প্রবল টার্গেট, হয়তো আর অন্য কোথাও যেতে, যেখানে আর সুবিধা হয় আচ্ছা চলে যাবে হয়তো। আমাদের A-level শেষ করুক আগে, তারপর। মেনলি আই লাভ টু ট্রাভেল, সো ইউরোপ ইজ দ্য বেস্ট অপশন ফর মি। তো ইউরোপ অনেক চিপ, তো মানে বাইরে মানে ঘোরাফেরার জন্য। তো এই কারণে হচ্ছে আমি লাইক ইউরোপিয়ান সেনজেন কান্ট্রিজের কোথাও যেতে চাই। তো ওইটা আর কি হেল্প করবে, তো আই ক্যান গো এনিওয়্যার ইন ইউরোপ। অ্যান্ড যদি আমরা 2024-এ ফিরে আসি, তাহলে এই যে গণ অভ্যুত্থানটা, তো প্রোটেস্টে তো আপনারা মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট, জি। মানে অল থ্রু দ্য প্রোটেস্ট একসাথেই পার্টিসিপেট করেছেন? Yeah. আচ্ছা আচ্ছা। একসাথে মানে জিনিসটা কি একসাথে, মানে আমি যেদিন আবু সাইদের ঘটনাটা ঘটে, এরপর তো আসলে আমরা যাবো তো ওর আবু ফ্রেন্ড সাইদের ঘটনার দিন মাঠে ছিলেন না? না, না। আমরা বাসায় ছিলাম। বাসায় ছিলেন, আচ্ছা, হ্যাঁ। তখন তো আসলে ওইভাবে করতেছিলাম কি করব। তো দুজনের যেহেতু ওরও পড়া সব অফ, টিচার অফ, অত স্কুল নেই, তো টিচার, আমিও বাসায়, সব আমরা এগুলো নিয়ে গল্প কথা বলতাম। তো দেখলাম, দেখার পর তো আসলে এটা খুবই হলো যে এটা মানে এটা কীভাবে সম্ভব। তো তারপরে তো চিন্তা করলাম এখন আসলে যেতেই হবে। এবং তারপরের দিনে আমরা ফায়াজ ফায়াজ না, তারপরের দিন হচ্ছে আমরা মানে একটা কোথাও যাওয়ার প্ল্যাটফর্ম করছিলাম, কারণ এটা সব স্টুডেন্টদের সাথে আমরা কেউ কানেক্টেড না। আবু সাইদের ঘটনার পরে ভাইয়া ডিসাইড করছেন যে এখন যাইতে হবে? হ্যাঁ, আবু তো কিন্তু সাইদ ভয় লাগেনি যে আপনি যখন নিয়ে যাচ্ছেন, যেখানে অলরেডি শুটিং না, স্টার? বরঞ্চ ওর জন্য ওকে আমাকে বেশি ভয় যেতে লাগে নাই? না। যে যদি- আমি বলি সেদিন ঘটনার পরে ওরা স্কুলে ঠিক করলো যে ওরা যাবে এবং আমি দেখলাম যে রাতেবেলা ও যে ওর খেলার প্যাড, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের স্টিলের প্লেট, এগুলো বের করতে। এগুলো কী করবা? এগুলো হচ্ছে আমার সেফগার্ড। আর আমি পায়ের জন্য মারলে আমার গায়ে না লাগে। আমি এগুলো তুমি যেতে পারবো, ব্যাগে নিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে যাবে। আর আপনি একবারও মানা করেন নাই বা ভাবেন না, না আমি দিব না? কারণ আমি ওকে দেখা ছাড়বো যখন না। দেখছি, আমি শিওর ছিলাম যে যখন মুক্তিযুদ্ধ মানে যদি লেগে যায় আমাদের দেশে, আমি আমার ছেলেকে দিব না, আমি কাটকে রাখবো লক করে, এবার আমি দিব না। না, এটা আসলে ভয় পসিবল লাগে ছিল না, না। না? ওর এই যে দেখেন, আমার ভয় তো মানে জিনিসটা কি, একা হচ্ছে আমার নিজে যেতে ইচ্ছা করতেছে, কারণ এইভাবে আসলে থাকা সম্ভব না। মানে দেখেন জিনিসটা কি, আমরা সবাই সবার প্রবলেমগুলোতে চুপ থাকি। হ্যাঁ, আমি চুপ থাকতে থাকতে কিন্তু আমরা এই ধরনের এরকম একটা ফ্যাসিস্ট তৈরি করেছিলাম না। কেউ কারো বিপদে কিন্তু আমরা কথা বলি না। তো এগুলো একটা মানুষকে, আপনি একটা ছাত্রকে গুলি করে মারবেন এবং স্টুডেন্টকে এইভাবে, তার আগের দিন যেমন খুব পিটালো ঢাকা ইউনিভার্সিটিতে, সেদিন থেকে আসলে বেশি গেলে আমরা খুব হাইপার হয়েছিলাম জিনিসটার জন্য। তো ও যাবেই বাইরে, তো ওর ফ্রেন্ডদের সাথে। এখন ওর বন্ধু বান্ধব এখনো, তো আমি ওকে একা ছাড়তে পারবো না। আর আমাদের এলাকার যে তখন কাউন্সিলর ছিল, উনি খুব পাওয়ারফুল এবং তারা মনে হয় সব কেটে তার লোকজন দিয়ে রাখা, এবং তারা আমাদের চেনে, এলাকার সবাই জানে, আমাদের চেনে সব কিছু। তো তারপর কী করলাম, বললাম মেঘ, তাহলে আমরা এখানে না যাই, সেদিন আমরা ওখানে যাবোই। ওই জায়গাটা ফারহান ফায়াজ যে ও মারা যায় ঠিক 27-এ, লাইক হচ্ছে সংসদ আসে গেটের ওইদিকেই। আমরা ওখানে যাওয়ার কথা, ওর ওখানে যাওয়ার কথা। ওর একটা ফ্রেন্ড ওখানে আসতে না পেরে ও তারা খেয়ে চলে গেছে, ওখানে আমাদের যাওয়ার কথা ছিল। কারণ আমাদের এদিক দিয়ে যদি আমরা বের হই, একটা রাস্তা ওই মারামারিটাই পড়ে। তো আমি তখন আমরা জানতাম না যে ওখানে হয়েছে। পরে আমার মতো বিকালে আমার অনেকে যাচ্ছে, শাহবাগে দাঁড়াবে গার্জিয়ানরা, ওখানে তোকে নিয়ে যাবো, এটা বলে আটকে রাখে। কারণ আমি সেদিন সারা রাত আমি বারবার ঘুমতে করে দেখছি ওকে বের হয়ে গেল কিনা, কারণ খুব স্বাভাবিক। আবার আমি ওর জন্য বের হতে পারতেছি, কারণ আমারও যাওয়া দরকার। এই একটা ব্যাপার। পরে আমরা একসাথে যাবো এবং আমরা পরে শাহবাগ যাই এবং দেখলাম যে আমাদের যে গ্রুপটা, ওরা শাহবাগে ওরা কাটা বানায়। আমরা তখন শাহবাগে পৌঁছে গেছি, ওখানে ছাত্রলীগের ছেলেপেলেরা এখন লাঠি টাঠি নিয়ে। লাইক হচ্ছে আমরা দুজন ছিলাম, তো দেখি যে ওরা হচ্ছে খাতা নিছে, খাতার সাথে স্টিলের হচ্ছে কি বলে এটা, রুলার নিছে। তো খাতাটা নিয়ে লাইক এভাবে ধরে রাখছে, তো যেন হচ্ছে ওরা যে মারবে, যেন ওদের হাতে না কিছু হয়। লাইক এটা হচ্ছে একটা হাতের প্রোটেকশন হিসেবে ইউজ করতেছে। আর স্টিলের এজ পার্টটা যেটা, ওইটা হচ্ছে মানে এই সাইডে রাখছে, যেন কাউকে মারলে থাকতে পারে, মানে ব্যথা পায় বা কিছু হয়, ওটা দেখছি।
তো ওখানে ছিল মানে গেটের ঠিক হচ্ছে মিউজিয়াম, যেটা শাহবাগে মিউজিয়ামের সামনে অনেক ছিল অনেকজন। তো হাফ রাস্তা পর্যন্ত দেখি যে ফুল ওরা ব্লক করে নিছে, মানে জায়গাটা ওরা টেক ওভার করে নিছে। তারপর হচ্ছে দেখি যে ওরা গোল মিটিং করতেছে। পরে আমরা কি করবো, আমরা আগাইছি, আগে হচ্ছে ঝালমুড়ির দোকান ছিল একটা, ওখানে আমরা দাঁড়াচ্ছিলাম যেন আমাদেরকে সাসপেক্ট না করে। পরে যাওয়ার সময় একজন আমার দিকে তাকাচ্ছিল, আমিও তাকাইছি। কথা বলতে আসতেছিল আমাদের সাথে, মানে আমরা ঘুরে রিক্সা করে চলে আসছি। পরে আমরা আর আমাদের ইগনোর করে টি-শার্ট চলে ছিল গেছি। কি যে আমাদের একটা সাগরনী মার্ডার একটা টি-শার্ট আছে জাস্টিস নিয়ে, আমরা ওইটা পরেছিলাম। ভাগ্য ভালো যে কি আসলে আমি ওদের হাতে শুধু আসলে মেঘতে একটা পার্ট দেখছে, মানে মানে বড় বড় হচ্ছে আপনার বাস ছিল। বাস, শুধু না আপনার লোহার রড এবং খুব বড়। আমি চিন্তা করি যেগুলো কাউকে মারলে ওই মাছটা সাথে বাঁচার কথা না। এবং শুধু স্টুডেন্ট না, অনেক লুঙ্গি পড়া লোকজন সব দাঁড়ানো ওই জায়গাটায়। আমরা আসলে আমি বলবো যে গাধার মতো ওই জায়গায় আমরা দাঁড়াইছিলাম কিছুক্ষণ। পরে আমরা আপনার কাঁটাবনের মোড়ে এসে ওখানে আমরা আপনাদের সামনে কি কেউ গুলি টুলি লাগে? না না, এগুলো আমরা আসলে কি আমরা তারপর আমরা সেদিনও যখন দাঁড়ালাম ওখানেও কোনো অ্যাটাক হয় নাই। এবং আমাদের ওখানে বলা হচ্ছিলো যে এখানে যদি অ্যাটাক হয় আপনারা সেন্ট্রাল রোড দিয়ে চলে যাবেন। পরে আমরা সেন্ট্রাল রোড দিয়ে গিয়েছি, বাট আমরা মারামারি পাইনি। এবং আমরা যে পান্থপথ একদিন গেলাম, ওখানে মারামারি, আমরা চলে আসার পর ওখানে মারামারি হয়েছে ওই জায়গাটায়। সেটা কয় তারিখ আপনারা এটা 4 তারিখের ঘটনা। হ্যাঁ 4 তারিখ। 11th আওয়ার একদম। হ্যাঁ সেদিন তো অনেক ঝামেলা। 3 তারিখে আমরা গেলাম। তো লং মার্চে ছিলেন? হ্যাঁ লং মার্চে যাওয়া 5 তারিখ যেটা হলো, 5 তারিখ আমরা সকাল থেকে আমরা তো জানি যে আসলে 2টার সময় যেতে বলছে, এটা তো আসলে সম্ভব না বের হওয়া, কারণ আমাদের এই এলাকাটায় তো অলরেডি সকাল থেকে মিছিল হচ্ছে ছাত্রলীগের। এবং ওরা কিন্তু এমনও হয়েছে যে আপনার ফুড পান্ডার যে ফুড ডেলিভারি ওদেরকেও মারছে পিছিয়ে ব্যাগ রেখে, এরকমও হয়েছে। তো এবং ওর এলাকার মধ্যে আমরা আগে বছরে একটা লিস্ট হচ্ছে কারা কারা যাচ্ছে, ডিফারেন্টলি আমাদের সবাই চিন। এবং টিভিতে আমাদের অনেক ইন্টারভিউ তখন গেল। হ্যাঁ আমাদের যেমন নিচে সিএনজি ওরা বলতেছিল যে আপনাদের টিভিতে দেখছি আপনারা যাচ্ছেন, খুব খুশি হতো। কিন্তু এটা তো আর ওরা খুশি হবে না যারা। তো আমরা তখন হঠাৎ একটা ফোন আসলো, বলে যে আপনারা কোথায়, বলবো এখানে। তো বলতেছে যে একটু ওয়েট করেন, কারণ সেনাপ্রধান ভাষণ দিবে। তখনই বুঝছি যে আসলে 5 তারিখ। 5 তারিখ তখন 11টা 11:30 বাজে। তখনই বুঝছি যে আসলে মোটামুটি ডান। তখন আমরা ওয়েট করলাম যে আসলে ডিস্টেন্ট বাই আমরা তখন থেকে ছিলাম যে কী করতে হয়, যদি যাইতে হয় যাবো বা যেটা করতে হয়। তো পরে তো আসলে আমরা আনন্দ মিছিলেই গেলাম, আর যেতে হয়নি কোনো আন্দোলনে। বাট তার আগে প্রতিদিনই আমরা সকালবেলা আমরা একদিন সকালে মানে যখন যেখানে আমরা শুনেছি ওখানেই আমরা গেছি। আচ্ছা, আর 32 নম্বর আগুনটা কখন দিল? 32 নম্বরে আগুন তো দিল সেদিনই। আমরা যখন আসছি আমরা শাহবাগ ফার্স্ট তো গণভবন না, আসলে ইন্ডিভিজুয়াল এক একটা জায়গায় সমস্ত ইন্ডিভিজুয়ালি এক একটা গ্রুপ এক একটা জায়গায়। আমি আসলে মানুষজন হ্যাঁ বলো ইন্ডিভিজুয়ালি অ্যাটাক করেছে এক একটা হয়তো এই গ্রুপ। কারণ আমরা যখন প্রথম বের হই আমরা শুনতে আমাদের ওখানে সেনা ছিল, মানে প্রচুর সেনাবাহিনীর লোকজন। আর আমাদের অফিস ওখানে যে সংসদ ভবন, পিএম বাসা, এগুলোর দায়িত্ব কিন্তু ওখানে ওই যারা আর্মি তারাই ছিল পুরো মানিক মিয়া অ্যাভিনিউটা দিয়ে। আমরা কিন্তু শুনছিলাম অনেক মানুষের আওয়াজ, মানে বুঝছে যে হাজার হাজার মানুষ ওয়েট করছে ওই আপনার বিজয় সরণির রাস্তাতে। তারপরে আমরা পান্থপথ বের হই এবং যখন আমরা ব্যাক করি গণভবনের দিকে যাব, তখন থেকে আমাদের সব আগুন লাগানো। তো আমরা যখন চলে আসি বিকেলের দিকে আমাদের ফোন আসলো যে আমাদের যে একজন আপনি যিনি পরে উপদেষ্টা হয়েছেন তাদের মায়ের বাসায় 32 নম্বরের বাসা। আচ্ছা, তাদের বাসা হচ্ছে আন্ডার অ্যাটাক এবং ওখানে হয়তো ওই যে লুটপাট করার জন্য লোক আসতেছে, আগুন তা ওই দিক পর্যন্ত আসতেছে। তারা পরে আমরা ওখানে গেলাম এবং আমাদের বাসাটা পাহারায় ছিলাম অনেকে মিলে, যারা রিলেটিভস সবাই মিলে পাহারায় ছিলাম। এবং লাস্টে রাতের দিকে হচ্ছে আমরা ওই রাস্তাটা নিজেরাই বাস টাস ফেলে বন্ধ করে দিই, কারণ প্রচুর পরিমাণে এবং আমরা অনেক কিছু আটকাই ওখানে, যেগুলো বাসার সামনে পরে স্থির করে রাখা হয়েছিল। পরে কি হয়েছে আমরা জানি না, পরদিন তো মেঘেরাই কাজ করতে গেল। হ্যাঁ, তো 32 নম্বরটাতে যে ক্লিন করতে কাজ করতে গেলে এটা ইনিশিয়েটিভটা কিভাবে হয়? ইটস লাইক 5th তো আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স পাইছি, 6th হচ্ছে দেখতেছি যে মানে আমি তো জানতাম না যে এইসব হবে, গ্রাফিটি হবে, ক্লিনিং হবে, ট্রাফিককে কাজ করা হবে। তো আমি দেখছি যে অনেকজন যেতেছে। তো আমি ভাবছি যে যেহেতু আমি সারা রাত বাইরে ছিলাম, সারা রাত না লাইক 12টা পর্যন্ত বাইরে ছিলাম, তো আসছি পরে তো খুব মানে ওই দিন তো খুশি লাগতেছিল একটু অন্যরকম। তো তো ঘুমাই তারপর আর কি সকালে উঠছি, উঠার পর আর কি যে সময় ফেসবুক অন করছি তখন দেখি যে কাজ চলতেছে। তো ওই দিনও আর কি সব হচ্ছে ফেস্টিভ্যালের মতো চলতেছিল, লোকজন বাইরে হয়েছে, তারপর অনিয়ম করতেছে, আর ওখানে তো পুলিশ টুলিশ কেউ ছিল না। তো তখন দেখি তখন যে সময় দেখছি ফেসবুকে মানে লোকজন কাজ করতেছে, তখন আমি হচ্ছে ভাবছি যে আমিও জয়েন করব। পরে মামাকে বললাম করব। পরে আমি তো আমার বাসায় ঝাড়ু টাড়ু রেডি করতেছিলাম, পরে জানতে পারলাম যে ওখানে গেলেই পাবো। তো আর কি আমি পরে আমার বাসার সামনে
সোবানবাগে আর কি, ওখানে আর কি গেছি, গিয়ে আর কি ওদের সাথে আর কাজ করছি। তো লাইক ওরা বসে গ্লাভস কিনে না, পরে একটা সামনে ফার্মাসি আছে, ওখান থেকে আর কি গ্লাভস কিনছি। তো তোমার মন থেকে আসছে যে আমি এখন 32 নাম্বারটা আমার ক্লিন করা উচিত, তোমার মনে করি আক্ষেপ কাজ করে নাই যে আমি এই সরকারি রেজিমে বিচার পাই নাই, যাবো না আমি? না, আমি এটা বলতেছি, ইটস লাইক আমি ওখান থেকে কাজ করছি, দেন ওই গ্রুপের সাথে কাজ করে ওই গ্রুপ হচ্ছে বলছে আমরা নেক্সট ডেতে 32-এ যাবো, যেখানে বঙ্গবন্ধুর বাসা। তো ওই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা অনেস্টলি। তো ওই জায়গাটায় আমি আগেরবার মানে যে সময় গেছিলাম তখন দেখছি যে পুড়তেছে এরকম। তো তো ওই দিন আমি পরের নেক্সট ডেতে আমাকে যে সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করে দিছে, মানে যেদিন কাজ করছি সেদিন রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করে দিচ্ছে, ওরা বলছে 10টার সময় কাজ করতে। তো আমি 10টা 10:30 দিকে গেছি, নিজে অনেকজন কাজ করতেছে। তো আমি আমার ফ্রেন্ডসদেরও পাইছি যাদেরকে অনেকদিন ধরে চিনি, ওরা ওখানে হচ্ছে কাজ করতেছে। দেন ওই গ্রুপের সাথেও কাজ করছে, সব মিলামিশে কাজ করছি। দেন দেন হচ্ছে ওখানে আর কি ফার্স্টে রোডের কাজ করছি, রোড ক্লিনিং। দেন মানে অনেক কিছু পড়ছে, তো লাইক স্পেশালি প্লাস্টিকগুলো পড়ছে, ওখান থেকে লাইক হচ্ছে অনেক ময়লা জমছে, লাইক হচ্ছে ড্রেনেজ আটকানো ছিল। তো আমি মেনলি রোডের কাজ করছি। দেন নেক্সট ডেতে আমরা মেবি নেক্সট ডেতেই ফার্স্ট হচ্ছে রোড ক্লিন করছি। দেন হচ্ছে আমরা কিছুক্ষণ পর আমরা হচ্ছে 32-এ বাসা ক্লিন করছি। যে সময় 32-এ ক্লিন করছি আমি লাইক এটা মেনলি একটা হিস্ট্রিক্যাল প্লেস যেখানে অনেক কিছু হয়েছে। তো বঙ্গবন্ধু মারা গেছে আমরা সবাই জানি। তো ওই বাসাটা হচ্ছে যেহেতু হিস্ট্রিক্যাল প্লেস, এই কারণে আর কি আমরা ক্লিন করা। আর হচ্ছে অনেক কিছু পাবো দেখে ওইটা মানে যদি কিছু পাই আর কি। আর হচ্ছে পুড়ছে, তো আবার একটা ইচ্ছা ছিল যে কোনো পুরা বাসা বা মানে বলতে তুমি আউট অফ রেসপেক্ট জাস্ট মনে করছো? আসলে রেসপেক্টের কিছু না, আমি মাথায় আমার ছিলই না যে আমি করতে মানে এইসব রেসপেক্টের কিছু। আমি জাস্ট হচ্ছে ক্লিনিং হচ্ছে আমি চাইছি যে লাইক আমার ক্লিনিং করতেও ভালো লাগে। লাইক আমি লাইক রাত 3টার সময় রাত 3টার সময় আমি ফোনের মধ্যে রিলস দেখি ক্লিনিং করতেছে, এগুলো কেন জানি ভালো লাগে। তো নিজের কাছে স্যাটিসফাইং লাগে। তো ওইখান থেকে আর কি আমি করছি। আমি জানতামও না যে পরের দিন আমি ওনার বাসায় কাজ করব। দেন হচ্ছে আমি হচ্ছে ক্লিন করছি। দেন আমার ফ্রেন্ড আমি হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে জানাইছি যে আমি ক্লিন করতেছি, তোমরা চাইলে আইসো। দেন আমি হচ্ছে সবাই মিলে আমরা ক্লিন করে এলাকার মানে ওই স্পেসটা যেন লোকজন নেক্সট টাইম থেকে ভালো মতো কাজ করতে পারে, লাইক মানে চলাফেরা করতে পারে, ওই ব্যবস্থাটা আমরা করে দিয়ে গেছি। ভিতরের অবস্থা কি এখন? কিছু আছে বাকি না আমরা তো অনেক ছবি তারপরে মেমোরিজ কিচ্ছু নাই, কালো পুরা সব শেষ? কিছু ছিল যেগুলো আবার ওই যে আমাদের অনেকে রিস্টোর কেয়ার করা যাবে। আমরা কি করছি, আমরা হচ্ছে কালেক্ট করে হচ্ছে আমরা অনেক কিছু পাইছি। ধরেন যে একটা ছবি পাইছি অনেক বড়, লোকজন অনেক কিছু নিয়ে গিয়ে আবার রেখে দিছে। তো সরি ফিফথে যে সময় চুরি হইতেছে অনেক লাইক লাখ কোটি টাকার জিনিসও চুরি হয়েছে আমরা দেখছি। তাহলে চুরি হইতেছিল অনেকগুলো থামাইতে পারছি, এবার সবগুলো তো আর থামানো সম্ভব না। মেনলি হচ্ছে যে যা পাইছে ওইটাই চুরি করছে। কেন হচ্ছে মানে মেনলি হচ্ছে যারা একটু গরিব টাইপের ওরা আর কি চুরি করছে। তো ওরা চুরি করছে। দেন হচ্ছে অনেকজন অনেক স্টপ করতে পারছে আর অনেকগুলো পারে নাই। তো অনেকজন দৌড়াইতে গেছে, তো ওদেরকে হচ্ছে না চাইতে হচ্ছে মারা লাগছে। তো এটা আমিও মারছি, লাইক এটা কেউ চায় নাই, মানে কে কাকে হার্ম করতে চায়। তো আর কি ওদের বাধ্য হয়েছে, পারছে। পরে ওখান থেকে আমরা থামাইতে পারছি। দেন 32-এ যে সময় ক্লিন করতেছিলাম, ক্লিন করার সময় অনেক কিছু পাইছি। ধরেন যে আমরা ক্লিন করতে করতে একজন আসে আপু, একটু আমাদের সাথে আমাদের রুমে হচ্ছে মানে বিভিন্ন রুমে বিভিন্ন একটা গ্রুপ কাজ করতেছিল। ধরেন আমাদের রুমে একটা আপু ছিল, ওই আপু আর কি আপুকে একজন ভাইয়া আসে বলেছে ভাই আপু একটু লেটারটা পড়েন। তো পরে আর কি একটা পাইছে, ওখানে ছিল ডিয়ার ডার্লিং রিহানা। পরে মানে রিহানাকে নিয়ে শেখ রিহানাকে নিয়ে হচ্ছে আই গেস লাভ লেটার ছিল বা এরকম কিছু। তো ওই অনেক মানে তখনকার হ্যান্ড রাইটিং অনেক কার্সিভ বাংলা ছিল। তো আপু ঠিক মতো পড়তে পারে নাই, আমরা তো আরও পড়তে পারতেছিলাম না। তো যতটুক পারছে পড়ছে। পরে আর কি তারপর শাড়িও পাইছি, শাড়ির লাইক পার্ট পাইছি আমরা, সব পুরে যা বাকি ছিল না পুরাও পাইছি, আবার একটা রুম পুরাও পাইছি। পরে হচ্ছে সুন্দরও পাইছি, লাইক সব রুমে তো পুড়ছে, বাট কয়েকটাতে হচ্ছে 1% হলেও কম পুড়ছে। তো ওই যে রুমে হচ্ছে কম পড়ছে ওই রুমে হচ্ছে মেনলি অনেক কিছু পাইছে। আলনা ছিল, আলনা পুরো ক্লিন ছিল। তো বলতে গেলে অনেক কিছুই আমরাও পাইছি। দেন আগে আর কি অনেক মানে একটা হিডেন রুম ছিল। হিডেন রুমের কথা বলবো,
এরকম দেখছো? না, তাহলে বলবা কেন? লোকজন পাইছে যে। না, মানুষ তুমি বলবা কেন? আচ্ছা তুমি না পেলে বলবা না। আচ্ছা, হ্যাঁ। তো আমার ফ্রেন্ডরা হচ্ছে অনেক যে রুমে কাজ করছে ওই রুমে কাঁচা জিনিসও পাইছে। তো সবাই আমরা একসাথে আর কি অনেক কিছু স্টোর করে আমরা যে মানে ওইগুলো তো মেনলি ইম্পর্টেন্ট জিনিস কি মানে লাগবে, তো আমরা ওইগুলো কালেক্ট করে আমরা আর্মিকে সেন্ড করে ওগুলো দিয়েছি। কিছু আর আছে বঙ্গবন্ধুর কোনো ডায়েরি? আমরা তখন কিছু পাইনি। যেগুলো কিছু ছিল আপনার ওখানে অনেক ধরনের কাগজ যেগুলো ছিল, ওখানে একজন কালেক্ট করছিল, ওগুলো হচ্ছে সম্ভবত যে আপনার যে আর্কাইভ আছে বাংলাদেশে ওইটা ওখানে জমা দেওয়ার কথা ওনাদের। তো বেসিক্যালি এখন একটা বিল্ডিং ছাড়া ভিতরে না, আর কিছু নাই, ভিতরে কিছু নাই, ভিতরে কিছু নাই। কারণ উপরের অংশ ছাড়া নিচেরটা পুরাটাই আসলে নিচের পুরা যতগুলো বিল্ডিং সবগুলোই পুড়ে গেছে। মানে আশেপাশে সব মানে আশেপাশে বিল্ডিং তো পুড়েছে, ওই কম্পাউন্ডের মধ্যে যে কটা বিল্ডিং ছিল আচ্ছা। 32 নম্বরে সবগুলোই পুড়ে গেছে। এবং আশেপাশে দু একটা বিল্ডিংও তো আসলে সান্তুরের বিল্ডিংটা ওই সামনের দিকে ওগুলো সব পুড়ে গেছে। আচ্ছা। এবং অবশ্যই ওই সময়টা যদি আমরা ট্যাকেল না করতাম তাহলে হয়তো পুরো এই জায়গাটা পুরোটাই পুরানো হয়তো বা লুটপাট হতো। বুঝতে পারছি। আচ্ছা, একটা কোয়েশ্চেন যেটা মানুষ হয়তো অনেক গুজবের মধ্যে একটা পার্ট, আমি প্রিটি শিওর এটাও ভুলি, সেটা হচ্ছে যে তুমি সকালে যে আঙ্কেলগুলোকে দেখেছিলে ওদেরকে তুমি আগে তো কখনো দেখো নাই, রাইট? না, হ্যাঁ, মানে এটাও শুনতাম যে ওনাকে আগে দেখছে, চিনতো। না, আসলে আঙ্কেলের কথাটা আসছে চিনি নাই। কোথা থেকে, যে কোনো ছোট মানুষ আঙ্কেলই ডাকে। আমাকে দেখলে তো ধরেন যে কোনো বড় আম্মা, ধরেন আপনার ছেলে যদি ছোটবেলা আমাকে দেখে হ্যাঁ। হয় মামা বা আঙ্কেলে ডাকবে, এরকম সিম্পল নর্মাল ব্যাপার। তো ওইটাকেই আমার ধরেন যে কোনো প্রকার আসলে বাস বিচার না করে একটা কিছু পেয়ে গেছি লিখে ফেলি, এই হ্যাঁ, জন্যই বুঝতে লেখা। পারছি। না, এটা আমি নিজেও মনে মনে ভাবতাম যে ও কি তাদেরকে আগে কখনো দেখে কিনা, বাট আজকে প্রথম শুনে আমি নিজে একটু আর পরিচিত কেউ আসলে খুন করতে আসলে সে তো খুবই স্বাভাবিক। মানে আপনি দেখেন জিনিসটা যদি এমন হতো যে আমরা দরজা খোলা অবস্থায় পাইছি, বের হয়ে গেছে যেভাবে, তার মানে তারা অনেক প্ল্যান করে আসছে, সেই লোক তো তার কাছে আসলে ওই চেহারা দেখাতে আসবে না। প্রফেশনাল যে হতে পারে, যেভাবে ঢোকা বের হওয়া প্রফেশনাল কেউ তাই না? ডেফিনেটলি Definitely একজন খুনের হয়তো পিছে অনেকে থাকতে professionally, পারে হ্যাঁ, এবং খুবই ওয়েল Or ট্রেন্ড কেউ, একজন যে হাত চালায় সে বোধহয় প্রফেশনালি খুবই ওয়েল ট্রেন্ড কেউ এখানে আসছে, এটা মনে হয় অবশ্য। থ্যাংক ইউ সো মাচ মেঘ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের পডকাস্ট আজকে এখানেই শেষ। আর অনেক ভিতরের সব কিছু জানতে পেরে খুবই ভালো লাগলো। আর আমার ছোটো থেকেই সবসময় ইচ্ছা করতো যে আমি দেখি ও কী অবস্থা, ও কেমন আছে। আর আজকে সত্যিই খুব ভালো লাগছে। আর আবারও বললাম ভাই বাবা, খুবই সরি ফর হোয়াট ইউ হ্যাড টু গো থ্রু, অ্যান্ড আশা করি তুমি আরও অনেক বড় হও, তোমার সব ড্রিমস সত্যি হয়। এবং ভাই আপনিও একটা খুবই ভালো মামা, মাশাল্লাহ, আপনিও অনেক বড় হন। এবং বিচার আমি জানি না, আশা করি বিচার হবে, খুবই শীঘ্রই হবে। আর না হলেও আল্লাহর ঘরে তো বিচার হবেই, তাই না? এটা তো ইনশাল্লাহ হবে। দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো। থ্যাংক ইউ। আর তুমি যদি বাবা অডিয়েন্সদেরকে কিছু বলতে চাও, যারা তোমাকে ছোটোবেলা থেকে দেখে তোমার জন্য দোয়া করে, তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? আমি বলতে চাই কিপ প্রেইং, ইনশাল্লাহ জাস্টিস হবে। যেটা বললো যে এখানে না হলে আল্লাহ তো আছেই, আল্লাহর কাছেও হবে। অ্যান্ড এটাই আর কি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আদালতে বিচার, সেটা তো আর আল্লাহর ঘরে বিচার তো হবে। আর আমাদের সবারই বিশ্বাস যে হয়তো বিচার হচ্ছে, অলরেডি আল্লাহ একটা বিচার রেডিও করে ফেলেছে, এটা হয়তো সময় আমাদেরকে বলবে। সো এখানে মাশাআল্লাহ। আর সবচেয়ে বড় হচ্ছে মানে বিউটি অফ দ্য হোল সিচুয়েশন ইজ যে মেঘ এবং আপনি সুন্দর মতন এখন বড় হয়ে লাইফে যে হ্যাঁ, মেঘ আসলে সুন্দর বড় হয়েছে এবং হ্যাঁ। আলহামদুলিল্লাহ ও, আমরা যে ভয় পেতাম যে ওর কি হবে, ঠিক মতো আসলে মেন্টালি সব ঠিকঠাক থাকবে কিনা, হ্যাঁ। আলহামদুলিল্লাহ এইগুলো যে বরঞ্চ অনেক বেশি, আমি বলবো অনেক পজিটিভ একটা বাচ্চা হিসেবে বড় হয়েছে, এটা ও আলহামদুলিল্লাহ। আর 10টা নর্মাল মা বাবা ভাই বোনের সাথে বড় হওয়া বাচ্চার থেকেও অনেক কিছু দিক থেকেও পজিটিভ। যেভাবেও এখন সেদিনের কথা বলা, যেভাবে ও জিনিসটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, এটা কিন্তু এই বয়সে কিন্তু মানে ইটস নট দ্যাট ইজি। মানে ও আসলেও আল্লাহর উপর ওর ব্লেসিং। এবং এই জন্যই বললাম যে আল্লাহর ঘরে এটার বিচার হয়তো হয়েও গেছে, আমরা জানি না, হয়তো আমরা একদিন জানবো। সো মাশাল্লাহ, সো প্রাউড অফ ইউ। আই এম শিওর যে বললাম যে হোল নেশনের পক্ষ থেকে স্যার, দ্য হোল নেশন উইল বি সো প্রাউড অফ ইউ যখন সবাই দেখবে যে তোমার সব অ্যাচিভমেন্টস।